মানুষই হলো আসল ভাইরাস, যেখানে তাদের লোভ, লালসা, আকাঙ্ক্ষা, ক্রোধ এত বেড়ে গেছে কি তারা এক এক করে মনস্টার হয়ে যেতে থাকে আর একে অপরকেই মারা শুরু করে। পৃথিবীতে সবারই একই অবস্থা, সবাই এই ভয়ে আছে কি আমি যেন মনস্টার না হয়ে যাই। কিন্তু পরিস্থিতি এত ভয়ঙ্কর কি তার এই ভয়ও তাকে মনস্টার বানিয়ে দিচ্ছে। দেশের মিলিটারি বেরিয়েছিল এই ভাইরাসের অ্যান্টিডোট খুঁজতে, যেখানে তারা এমন কিছু স্পেশাল মানুষ পায় যারা নিজের ভিতরে থাকা মনস্টারকে কোনোভাবে বাইরে আসতে আটকাতে পেরেছে। এই জন্য মিলিটারি তাদেরকে ধরে ল্যাবে নিয়ে যায় তাদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য, কিন্তু এতে কোনো লাভ হয় না, যা আমরা এই সুইট হোম সিরিজের সিজন 1 এবং সিজন 2-তে দেখেছিলাম। যদি এখনো না দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঝট করে গিয়ে দেখে ফেলো, নাহলে এই সিজন 3 বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা, সুইট হোম সিরিজের সিজন 2 যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই সিজন 3 এর কাহিনী শুরু হয়। আমরা দেখেছিলাম যে কেইয়াং এর সাথে লড়াইয়ের পর হিউনসু অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু কিছুক্ষণ পর তার অজ্ঞান থাকা অবস্থায় হিউনসুর ভিতরে থাকা মনস্টার তাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। তাছাড়া তার চোখের মধ্যে অদ্ভুত একটা আলো ছিল। তখনই সেখানে লিওন চলে আসে আর এমনটা দেখে বলে হিউনসু কোথায়। সে একটি রড হাতে নেয়, এতে সেই মনস্টার উঠে আসে আর বলে, তুই এটা দিয়ে আমাকে মারবি? তুই যেটা করছিস সেটা বন্ধ কর, আমি হিউনসুর কষ্ট দেখতে পারছি না। তারপর সে নিজেকে আয়নায় দেখে আর লিওনকে বলে, এই সব কিছুর কারণ তুই এটা জানিস? তখন লিওন বলে, তোকে তো এতক্ষণ ধরে হিউনসু আটকে রেখেছিল। মনস্টার বলে, আমিও তো হিউনসু। লিওন বলে, তুই একটা মনস্টার, হিউনসু নয়। তখন মনস্টার বলে, আচ্ছা চলো আমরা একে অপরের হেল্প করি, আমি এভাবে একে কষ্টে দেখতে চাই না। তখন লিওন বলে, তুই তাকে তার অবস্থায় ছেড়ে দে। মনস্টার বলে, তুই কি সত্যি এটাই চাস? তোমার সেই দুর্বল হিউনসু চলবে তো? লিওন বলে, হ্যাঁ চলবে। অতঃপর মনস্টার তার কাছে আসে। লিওন বলে, এটা কি করছিস? মনস্টার বলে, জানি না। তখনই তার চোখের পাশে অদ্ভুত কালো দাগ চলে আসে। লিওন তখনই ভয় পেয়ে তার মাথায় বাড়ি মারে, যার জন্য হিউনসু নিজের হুঁশ ফিরে পায়। এরপর আমরা ব্যামসিয়াং এর ল্যাবে ডক্টর লিমকে দেখি, যেখানে সে একসময় কাজ করত, বিভিন্ন রকম স্পেশাল ইনফেক্টেড মানে মনস্টার হিউম্যানদের উপর এক্সপেরিমেন্ট করত এই ল্যাবের মধ্যে। তার মধ্যেই একজন মনস্টার হিউম্যান ছিল MH1। সে সেই MH1 এর ল্যাবকেই দেখছিল আর তখনই সেখানে উইমিয়ং চলে আসে। উইমিয়ং ডক্টর লিমকে বলে, আমার বিশ্বাস ছিল যে তুই আসবি, আর এটা ভালোই হলো যে তুই এখনো মরিসনি। এই জায়গাটা তোমার জন্য অনেক বিশেষ ছিল, মনে আছে তো, যেখানে অনেক ইনফেক্টেডদের উপর তুমি এক্সপেরিমেন্ট করেছিলে? তখন ডক্টর লিম উইমিয়ংকে বলে, আমাদের কি কখনো দেখা হয়েছে বা হয়েছিল? তাছাড়া তো আমি অনেক ফেমাস, সবাই আমাকে চেনে, কিন্তু এটা জরুরি নয় যে আমি সবাইকে চিনব। তুমি এখানে কি কোনো রিসার্চার ছিলে, না ফির কোনো সিকিউরিটি গার্ড, কোনটা? তখন উইমিয়ং বলে, কিন্তু আমার উপর তো অনেক ইন্টারেস্ট দেখিয়েছিলি। তখন ডক্টর লিম বলে, আচ্ছা বলো কে তুমি? উইমিয়ং এখানে নিজের হাতকে টেন্টিকেল বানিয়ে ডক্টর লিমের পিছনে থাকা গ্লাস ভেঙে ফেলে, যেখানে প্রিজার্ভ করা ছিল MH1 এর ডেড বডি। অতঃপর উইমিয়ং বলে, আমি তোমার প্রথম টেস্ট সাবজেক্ট মানে MH1, যার উপর তুমি অসংখ্য এক্সপেরিমেন্ট করছিলে। এই ডেড বডি দেখিয়ে উইমিয়ং বলে, এটা MH1 তাই না, বা তোমার বন্ধু নাম সাংওয়ান? এটা শুনে ডক্টর লিম অবাক হয়ে যায়। উইমিয়ং বলে, আমি তোর সাথে দেখা করার জন্য কবে থেকে অপেক্ষা করছি, তুই কি জানিস এটা? ডক্টর লিম বলে, তুমি নাম সাংওয়ান এটা কিভাবে হতে পারে? সে তো মারা গেছে আর তার ডেড বডি তো সামনেই পড়ে আছে। উইমিয়ং বলে, তুই তো গেছিস বন্ধু। তখন আমরা অতীতে দেখি যে ডক্টর লিম তার বন্ধু নাম সাংওয়ান, যার নাক দিয়ে রক্ত পড়ার পর জোর করে তার উপর এক্সপেরিমেন্ট করেছিল। আর এই নাম সাংওয়ান হলো কেয়ং এর ফিয়ন্সে। নাম সাংওয়ান কেয়ংকে অনেক ভালোবাসতো, আর এরই ফায়দা নেয় ডক্টর লিম। সে তার ভিতরে থাকা মনস্টারকে জাগানোর জন্য তাকে বলে দেয় যে কেয়ং মারা গেছে, আর নাম সাংওয়ানের উপর এক্সপেরিমেন্ট করার জন্য কেয়ংকে বলে দেওয়া হয় যে তার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছে, আর তার ডেড বডিও কেয়ংকে দেওয়া হয় না। এইসব শুনে নাম সাংওয়ান অনেক রেগে যায়, আর তার ইচ্ছাগুলো মনস্টার রূপে তার বডি থেকে বাইরে চলে আসে, যেটা দেখতে অনেকটা ক্রিপি জেলি টাইপের ছিল। আর তার শক্তি ছিল যে সে যে কারো বডিতে ঢুকে তাকে নিয়ন্ত্রণ করতে পারে, যেমনটা সে উইমিয়ং আর স্যাঙ্গুকের সাথে করেছিল, আর এটা আমরা সিজন 1-এ দেখেছিলাম। এই জন্য এখন থেকে আমরা একে স্যাঙ্গুয়ান বলে ডাকবো। এখন এগুলো শুনে ডক্টর লিম সব বুঝে যায় আর বলে, এখন তাহলে মরার পালা আমার। তো স্যাঙ্গুয়ান বলে, না একদমই না, আয় তোকে একটা জিনিস দেখাই। তারপর আমরা এখানে সেই লোকটিকে দেখি যার নাম চিসিয়ক, আর এও একটি স্পেশাল ইনফেক্টেড।
মানে মনস্টার হিউম্যান বা MH3। ডক্টর লিম এর উপরেও এক্সপেরিমেন্ট করেছিল, আর এই নাম ডক্টর লিমই দিয়েছে, MH3। ডক্টর লিম তাকে দেখে চিনিও ফেলে। তারপর আমরা দেখি যে এরা সার্জন কিম আর তার সোলজারদের উপর এক্সপেরিমেন্ট করছিল তাদের মনস্টার বানানোর জন্য। তার পাশেই সেই মেয়েটি যার নাম লিমু আর একটি ছেলে ছিল যার নাম ইয়ংহো, যারা ইয়নসুর মতোই মনস্টার হিউম্যান। আর এই মনস্টার হিউম্যানদের মধ্যে কিছু স্পেশাল পাওয়ার হয়েই থাকে। এখানে লিমু সার্জন কিমকে একটি বন্দুক দেয় আর বলে সব এখন তোমার হাতে, তুমি তোমার কোন সোলজারকে বাঁচাতে চাও, কিন্তু যে কোনো একজনকে বাঁচাতে পারবে। কিন্তু সার্জন কিম এমনটা করে না আর তাদের উপরেই গান পয়েন্ট করে, আর এই ভুলের কারণে একজন সোলজার নিচে পড়ে মারা যায়। এখানে ডক্টর লিম জিজ্ঞাসা করে যে তোমরা এই এক্সপেরিমেন্ট কেন করছো? তখন স্যাঙ্গুয়ান বলে কারণ আমরা আমাদের মতো স্পেশাল ইনফেক্টেড মনস্টার হিউম্যানদের খুঁজছি। চিসিওক বলে আমরা এদের ইচ্ছা শক্তিকে আরো বাড়াচ্ছি, এটা মনস্টার বানানোর প্রথম প্রক্রিয়া। স্যাঙ্গুয়ান বলে খারাপ লাগছে তাই না, যতই হোক তুমিও তো মানুষ। তখন ডক্টর লিম স্যাঙ্গুয়ানকে বলে এটা কোনো এক্সপেরিমেন্ট হলো? MS3 চিসিওকের কথা ঠিক, কিন্তু এখানে আমি তো তোমাদের ছাড়া আর কোনো মনস্টার হিউম্যানকে দেখতে পাচ্ছি না, আর যেগুলো আছে তারা তো এখানে পুরোপুরিভাবে মনস্টার হয়ে গেছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমাদের এক্সপেরিমেন্ট সফল হচ্ছে না। এদিকে আমরা সার্জন কিমকে দেখি যে একটু বুদ্ধি খাটিয়ে তার সোলজারকে শুট না করে রশিকে শুট করে আর ঝট করে ফুল স্পিডে নিচে গিয়ে তার সোলজারকে বাঁচায়। যদিও সেই এরিয়া মনস্টার দিয়ে ভরা ছিল। এরা স্পেশাল ইনফেক্টেড বানানোর জন্য সাধারণ মানুষের উপর এভাবে এক্সপেরিমেন্ট করে, কিন্তু তারা স্পেশাল ইনফেক্টেড হওয়ার বদলে মনস্টারে বদলে যায়, যার জন্য এখানে এতগুলো মনস্টার। সে মনস্টারকে শুট করা শুরু করে। মনস্টাররা তাদের দিকেই এগোচ্ছিল। এখানে তারাও মনস্টারদের সাথে ফাইট করা শুরু করে দেয়। মনস্টার এখানে সংখ্যায় অনেক বেশি ছিল, তারা কিছুই করতে পারছিল না। তারপর চিসিওক ইয়ংহোকে এদের মেরে ফেলার ইশারা দেয় আর তারা এখান থেকে চলে যায়, কিন্তু লিমু ইয়ংহোকে বলে এই কাজ আমার উপর ছেড়ে দাও। তো ইয়ংহো তার কথা শুনে তার উপর দায়িত্ব দিয়ে বাকি সবার সাথে এখান থেকে চলে যায়। এদিকে এরা মনস্টারদের সাথে ফাইট করতে করতে হাঁফিয়ে গেছিল। এরপর আমরা ইয়নসুকে দেখি যে কেইয়ংকে বাঁচানোর জন্য নিচে যায়, কারণ সে মনস্টার হয়ে গেছিল আর তাকে সে এই জন্যই নিচে ফেলে দিয়েছিল। আর হিউনসুর মধ্যে একটা শক্তি ছিল কি সে যে কোনো মনস্টারকে ছুঁয়ে তার ভিতরে ভাবনার মধ্যে প্রবেশ করতে পারে এবং তার অতীতেও যেতে পারে, আর সেই মনস্টারকেও মানুষ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সে লিওনকে এখানেই উপরে থাকতে বলে। তারপর সে নিচে যায় যেখানে কেইয়ংকে পড়ে থাকতে দেখে এবং তাকে ছুঁয়ে তার সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করে, যেখানে কেইয়ং আফসোস করছিল যে সে একটি মনস্টারকে জন্ম দিয়েছে। তার ভিতরে থাকা মনস্টার তাকে বলে তুই তো একটা মনস্টারকে জন্ম দিয়েছিস, এখন সে সবাইকে এক এক করে মেরে ফেলবে। তো এটা কি ঠিক হবে? যদি তুই সত্যি নিজের মেয়েকে বাঁচাতে চাস তো তাকে শেষ কর, এটা তোমারই মেয়ে। কেইয়ং এটাও মানতে রাজি না যে সে একটা মনস্টারকে জন্ম দিয়েছে। তো তার ভিতরে থাকা মনস্টার তাকে বলে নে আমি একে মেরে ফেলছি, কিন্তু কেইয়ং এটাও চায় না। মনস্টার বলে ছাড়ো এসব পেঁয়াজের চোখের পানি কিসের জন্য? তোমার মধ্যে আবার কবে থেকে মায়ের ভালোবাসা জেগে উঠলো? তোর মনে নেই তুই নিজেই একে মারতে চাইছিলি? আমি তোর ইচ্ছাটা পূর্ণ করে দিচ্ছি। কেইয়ং বলে না প্লিজ এমনটা করো না, দয়া করে এমনটা করো না। এইসব যে ভ্রম তার মাথায় চলছে সেটা কেইয়ং বুঝতে পারছিল না, যার জন্য সে ধীরে ধীরে মনস্টার হয়ে যাচ্ছিল। হিয়নসু এখানে সব দেখে আর বুঝতে পায়। এখন হিয়নসু অনেক চেষ্টা করে কেইয়ংকে এই ভ্রম থেকে বের করার জন্য। এদিকে আমরা লিউনকে দেখি যে উপরে হিয়নসুর জন্য অপেক্ষা করছিল, আর এদিকে আমরা চ্যানিয়াংকে দেখি যে সেফটি ক্যাম্পের দিকে যাচ্ছিল। চ্যানিয়াং এখানে মনে মনে অনেক চিন্তায় ছিল যে লিউনের যেন কিছু না হয়ে যায়, কারণ সে তাকে একা ছেড়ে এসেছে। আর সে মনে মনে লিউনকে লাইক করত, কিন্তু লিওন তাকে করতো না। আর এই অভিমানেই সে সেফটি ক্যাম্পের দিকে রওনা দিয়েছিল, যেটা আমরা সিজন 2-তে দেখেছিলাম। তখনই সেখানে হানি চলে আসে। সে চ্যানিয়াংকে রাস্তায় হাঁটতে দেখে চিৎকার করে বলে ওই জানেমান কোথায়? চ্যানিয়াং এখানে কনফিউজ হয়ে যায় যে কে এটা। আর হানিকে আমরা সিজন 2-তে দেখেছিলাম যে সে হোসাংকে বিষাক্ত মাশরুম খাইয়ে বেহুশ করে গাড়ি নিয়ে হিউনসু আর লিওনের কাছে যাচ্ছিল, আর সেদিকে যেতেই তার চ্যানিয়াং এর সাথে দেখা হয়। এখন এখানে হানি আসতেই চ্যানিয়াং হানির সাথে সোজা লিওনের কাছে চলে আসে। এখানে আসতেই হানি লিওনকে বলে কিরে বেতনি এখনো মরিসনি? লিওন এখানে চ্যানিয়াংকে বলে কিরে তোর তো সেফটি ক্যাম্পে যাওয়ার কথা। চ্যানিয়াং এখানে কিছুই বলে না। অতঃপর তারা এখানে হিউনসুর জন্য অপেক্ষা করে। এদিকে সার্জন কিম আর তার সোলজাররা ক্রমাগত এই মনস্টারদের সাথে লড়াই করছিল, কিন্তু সার্জন কিম দেখে যে তার সোলজারের পেট ফাড়ছে এই মনস্টারগুলো। কিন্তু সার্জন কিম এতই ক্লান্ত হয়ে গেছে যে সে কিছুই করতে পারছে না। মনের মধ্যে তাকে বাঁচানোর ইচ্ছা থাকা সত্ত্বেও শরীর এটা তার নিতে পারছে না।
ঠিক তখনই সেখানে আরেকটি সোলজার যারা বাইরে ছিল সেই সোলজার নিজের ভাঙা পায়ের সাথে একটি ফায়ার গান নিয়ে আসে সার্জেন্ট কিম ও তার সাথীদের বাঁচানোর জন্য, যেখানে লিমু তাকে আটকায়, বলে পাগল হয়ে গেছিস নাকি। সোলজার বলে কেন এখন বাঁচাচ্ছ, তুই তো এখানে আমাদের ফাঁসিয়েছিলি। লিমু এখানে মনের দিক দিয়ে একটু ভালো ছিল, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে এরকম কাজ করতে, কারণ সেও একসময় এই এক্সপেরিমেন্টের অংশ ছিল আর তাকেও একসময় এভাবে তার উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। অতঃপর সেই সোলজার গিয়ে মনস্টারদের উপর ফায়ার করা শুরু করে। মনস্টার এতে দূরে সরে যায়, কিন্তু সে এগোতে পারছিল না। এই অবস্থায় লিমু তার সাহায্য করে, তার মধ্যে একটু মানুষত্ব জেগে ওঠে। সে সেই সোলজারকে বাঁচায় এই সব মনস্টারদের থেকে। যেহেতু সেও একটি স্পেশাল ইনফেক্টেড ছিল হিউন্সুর মতো, তো তার কাছেও কিছু স্পেশাল পাওয়ার ছিল। সে তার পিঠ থেকে কিছু ধারালো টেন্টিকেল বের করে আর মনস্টারদের এক এক করে মারা শুরু করে। আর এই সব কিছু ডক্টর লিম দেখে ফেলে। অতপর সে এখানে সব মনস্টারদের মারার পর এখানে আমরা দেখি যে সার্জেন্ট কিম আর তার বাকি 3জন সোলজার মরার মতো অবস্থায় ছিল। এই পর্যায়ে তার 3জন সোলজার অনেক আহত হয়ে গেছিল। এটা দেখে ডক্টর লিম তাদের কাছে যায়, যেখানে সে দেখে যে সার্জেন্ট কিম ছাড়া কেউই বাঁচানোর মতো অবস্থায় নেই। ডক্টর লিম সার্জেন্ট কিমের রক্তক্ষরণ বন্ধ করে দেয়। এই জন্য ডক্টর লিম এই ল্যাব থেকে বের হয়ে তাদের কাছে চলে যায়। ইয়ং হো লিমুকে জিজ্ঞেস করে কাজ শেষ। লিমু বলে হ্যাঁ। ডক্টর লিম স্যাংওয়ানকে বলে কোথায় যাচ্ছি আমরা। স্যাংওয়ান বলে সেফটি ক্যাম্পে। এটা শুনে ডক্টর লিম তো অবাক হয়ে যায়, এ যে সেখানে গিয়ে কি কাণ্ড করবে এটা ভেবে। এদিকে সবাই হিউন্সুর জন্য অপেক্ষা করছিল, কি তখনই সেখানে একটি অনেকগুলো হাতওয়ালা মনস্টার চলে আসে। এটা দেখে তারা চুপচাপ লুকিয়ে পড়ে। সেই মনস্টার তাদেরকে তো দেখতে পায় না, কিন্তু অনুভব করে। চ্যানিয়াং এখানে নিজের বন্দুক বের করবেই কি সেই গর্ত থেকে কেইয়ং এর অনেক জোরে চিল্লানোর আওয়াজ আসে, যা শুনে মনস্টারও সোজা সেই গর্তে ঝাঁপ দেয়। এখন চ্যানিয়াং লিউন এটা দেখে তারা দুজনও নিচে যাওয়ার জন্য রেডি হয়। তারা গাড়ির সাথে একটি রশি বেঁধে নিচে গর্তের মধ্যে যায়। হিউন্সু এখানে এখনো তার সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে ছিল, সে কিছুই করতে পারছিল না। মনস্টার এখানে হিউন্সুর উপর হামলা করবেই, তখনই চ্যানিয়াং আর লিউন এসে সেই মনস্টারের উপর হামলা করে দেয়। তারা সেই মনস্টারকে আগুনে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু মনস্টারও অনেক চালাক ছিল। সে নিজেকে বলের মতো করে আর তাদের উপর হামলা করে দেয়। তারা ক্রমাগত পেট্রোল দিয়ে সেই মনস্টারের উপর হামলা করেই যাচ্ছিল। তারা তাকে আগুনে জ্বালানোর চেষ্টা করছিল। এদিকে হিউন্সু সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে কেইয়ংকে ডাকছিল, কিন্তু সে তার ভ্রমে এত ডুবে গেছিল কি সে কোনো আওয়াজই শুনতে পাচ্ছিল না। এদিকে চ্যানিয়াং পরিস্থিতি বুঝতে পেয়ে লিউনকে দড়ির সাহায্যে উপরে পাঠিয়ে দেয় আর নিজেই সেই মনস্টারকে আটকানোর চেষ্টা করে আর সাথে হিউন্সুকে জাগানোর চেষ্টা করে। হিউন্সু ক্রমাগত কেইয়ংকে ডাকছিল তাকে এই বলে, এইসব ভ্রম কিয়ং, যা তোমার ভিতরে থাকা মনস্টার দেখাচ্ছে, এই ভ্রম থেকে বেরিয়ে আসো, চলো আমার সাথে। কিন্তু কেইয়ং তার মেয়েকে দেখে যেতে চায় না। তখন হিউন্সু তাকে জোর করে সেই ভ্রম থেকে বের করে আর দুজনেই নিজের নিজের চেতনা ফিরে পায়। চেতনা ফিরে পাওয়ার পর কেইয়ং আবার মনস্টার থেকে মানুষ হয়ে যায়। অতঃপর হিউন্সু সেই মনস্টারকে মেরে চ্যানিয়াং আর কেইয়ংকে নিয়ে সেই গর্ত থেকে বাইরে চলে আসে। এখানে লিওন আর হানি তাদের জন্য অপেক্ষা করছিল। কেয়াং এখানে আস্তে আস্তে মনস্টার থেকে মানুষ হয়ে যায়। এদিকে আমরা কেয়াং এর মেয়েকে দেখি যে সোজা সেফটি ক্যাম্পের দিকেই যাচ্ছিল, কিন্তু সেফটি ক্যাম্পের ভিতরে থাকা লোকজন কথা বলছিল কি সার্জেন্ট তাক ও তার সোলজাররা চিফ জি এর মেয়ে ইয়েসিওলকে বন্দি করে রেখেছে। তারা কোথাও কোনো মনস্টারকে তো লুকিয়ে রাখেনি। অতঃপর আমরা এখানে দেখি যে চিফ জি লুকিয়ে নিজের মেয়ে ইয়েসিওলকে ছাড়ায়, যা সার্জেন্ট তাকের সোলজার্সরা দেখে ফেলে আর সার্জেন্ট তাককে খবর দিয়ে দেয়। চিফ জি তার মেয়েকে নিয়ে সোজা ওয়ার্কশপে যায়। এখানে থাকা একটা গুপ্ত রাস্তা দিয়ে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ইয়েসিওল তার মাকে ছেড়ে যেতে চাইছিল না। চিফ জি তাকে বলে, তোর জন্য তারা আমাকে সন্দেহ করছে, তোর জন্য এটুকু তো করতে পারি, তো এখান থেকে পালিয়ে যা। কিন্তু তাও ইয়েসিওল এখান থেকে যেতে চায় না। চিফ জি বলে, আমায় আগে মা করা বন্ধ কর, তোর আসল মা 2 বছর আগে মারা গেছে। তারপর সে তাকে তার নিজের ছেলেকে দেখাতে নিয়ে যায় যে এখন মনস্টার হয়ে গেছিল। এদিকে সার্জেন্ট তাক তার সোলজার্সদের নিয়ে চিফ জি এর ওয়ার্কশপে চলে আসে, কিন্তু তারা সেখানে কাউকেও দেখতে পায় না। আমরা দেখেছিলাম কি চিফ জি তার মনস্টার ছেলেকে এখানে বন্দি করে রেখেছিল, কারণ সে মনস্টার হয়ে গেছিল। কিন্তু আজ সে একটা অদ্ভুত জিনিস হয়ে তার ভিতরে ঢুকে যায়। এটা দেখে চিফ জি আর ইয়েসিওল অবাক হয়ে যায়। চিফ জি তো বলে, এটা কি হচ্ছে আমার ছেলের সাথে? তাদের মাথায় অনেকগুলো কোয়েশ্চেন ঘুরপাক খাচ্ছিল। চিফ জি এখানে তার ছেলের জন্য কান্না করতে থাকে আর চিল্লানো শুরু করে। এই অবস্থা দেখে ইয়েসিওল তার মায়ের মাথায় বাড়ি মারে, যার শব্দ ওয়ার্কশপে থাকা সার্জেন্ট তাক শুনতে পায়। অতঃপর তার নজর যায় সেই গুপ্ত রাস্তার দিকে।
এরপর আমরা কেইয়াংকে দেখি যে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছিল। তার মাথায় ঘুরছিল সেই দিনের কথা যেদিন সে মারা যাচ্ছিল আর তার মেয়ে এসে তাকে ছুঁয়ে মনস্টার বানিয়ে দেয়। তারপর সেখানে লিউন আসে আর তাকে জিজ্ঞেস করে কিছু মনে আছে তোমার? কেইয়াং বলে একটি স্বপ্ন ছিল, অদ্ভুত একটা স্বপ্ন। লিউন বলে সেটা কোনো স্বপ্ন ছিল না, তুমি মনস্টার হয়ে গেছিলে, এখন ভয় পাবার কিছু নেই, হিয়নসু তোমায় মানুষ বানিয়ে দিয়েছে। কেইয়াং তখন নিজের হাত কেটে চেক করে। লিউন বলে না, সত্যি তুমি মানুষ। কেইয়াং বলে হিয়নসু কোথায়? তখন লিউন তাকে হিয়নসুর কাছে নিয়ে যায়, বলে তোমাকে বাঁচানোর পর থেকে সে এইভাবে ঘুমিয়ে আছে। কেইয়াং তার কাছে যেতে চাইছিল, লিউন বলে না, এখন জাগালে হয়তো তার ভিতরে থাকা মনস্টার জাগতে পারে, এই জন্য এখন তার কাছে যাওয়া ঠিক হবে না, সে নিজে থেকেই আগে জেগে উঠুক, তারপর তার সাথে কথা বলা যাবে। লিউন বলে হিয়নসু বলেছিল সে মনস্টারের মধ্যে থাকা লুকানো মানুষকে দেখতে পায় এবং তার কাছে পৌঁছতেও পারে। তুমি যে স্বপ্ন দেখেছিলে সেখানে কি হিয়নসু ছিল? কেইয়াং বলে আমি তার আওয়াজ শুনেছিলাম, সে আমায় যেতে দিচ্ছিল না, মনে হচ্ছিল সে আমায় পিছন থেকে ডাকছিল, সে আমায় বলে এইসব কিছু ভ্রম, সামনে যেও না। লিউন বলে হ্যাঁ, সে তোমায় মনস্টার হওয়ার থেকে বাঁচিয়েছে। এরপর আমরা হানিকে দেখি যে বলে জিয়ানেমান গাড়ি চলবে? জিয়ানিয়াং বলে চলবে না, দৌড়াবে। তারপর জিয়ানিয়াং গাড়িতে হোসাংকে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে এনার? হানি বলে কিছু না, শুধু বিষাক্ত মাশরুম খেয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে। জিয়ানিয়াং বলে আচ্ছা। সে জিজ্ঞেস করে তোমার সাথে এনার সম্পর্ক কি? হানি বলে একে অপরকে মারার সম্পর্ক আমাদের, যে প্রথমে মনস্টার হবে আরেকজন তাকে এসে মেরে ফেলবে। এরপর আমরা হানির ব্যাপারে জানতে পাই কি তার বাবা মার যখন নাক দিয়ে রক্ত বের হয় তখন হোসাং এসে শর্ট গান দিয়ে তাদের মাথার খুলি উড়িয়ে দেয় আর তাদের উপর আগুন লাগিয়ে দেয়। এতে হানি হোসাং এর উপর অনেক রেগে যায়, কারণ মনস্টার হলেও তারা তার বাবা মা ছিল। এই জন্য সেদিন হানি হোসাংকে বলেছিল যেদিন তুই মনস্টার হবি সেদিন আমি তোকে নিজ হাতে মেরে ফেলবো। হোসাং বলে ঠিক আছে, তাছাড়াও আমি মনস্টার হয়ে বেঁচে থাকতে চাই না। আর সেদিন থেকেই তারা একসাথে থাকে। কিন্তু একসাথে থাকতে থাকতে মনে মনে হোসাং হানিকে নিজের মেয়ে মনে করে আর হানিও তাকে তার বাবার মতো করেই দেখে, কিন্তু কেউ কাউকে এটা প্রকাশ করে না, কারণ সেদিন পরিস্থিতিটাই এমন ছিল। অতঃপর বর্তমান সময়ে হোসাং এর জ্ঞান ফিরে আসে আর হানিকে ভিতরে নিয়ে দরজা লক করে। সে হানিকে বলে কি করছিস কি এটা? তুই এমন লোকেদের সাথে থাকতে চাস যারা কিনা মনস্টারদের সাথে থাকে, আর তাদের জন্য তুই আমার সাথে এরকম করতে পারলি? এতে হানি বলে হ্যাঁ, কারণ তারা আমায় সেটা করতে দেয় যেটা আমি চাই, যেটা তুমি করতে দাও না। তখন হোসাং বলে ইচ্ছেগুলোকে বাড়তে দিস না, না হলে তোর বাবা মার মতো অবস্থা হবে তোর। এতে হানি রাগ করে তার হাতে হাত কড়া পরিয়ে দেয়। হোসাং বলে এইসব কি? হানি বলে মনস্টার হওয়ার পরেও লোক মানুষ হতে পারে, এর মানে আমরা আজ পর্যন্ত মানুষদেরকে মেরেছি। হোসাং বলে এইসব কি আবল তাবল বকছিস? হানি বলে আমি নিজের চোখে দেখেছি যাকে তুমি মারতে চাইছিলে মানে হিয়নসু, সে আজ একজনকে বাঁচিয়েছে। আমি দেখেছি সেই মহিলাকে মনস্টার থেকে মানুষে বদলে যেতে। এটা শোনার পর হোসাং চুপ হয়ে যায়। হানি এখান থেকে চ্যানিয়াং এর কাছে যায় আর বলে সে অনেক জেদি, সে সব সময় নিজেরটাই করতে চায়, কিন্তু আমি জানি সে মন থেকে অতটাও খারাপ নয়। এরপর আমরা কেইয়াংকে দেখি যে এখান থেকে রেডি হয়ে বের হচ্ছিল সেফটি ক্যাম্পে যাওয়ার জন্য, কারণ তার মেয়ে মানুষকে মনস্টার বানিয়ে দিতে পারে আর তার মানুষের উপর একদম ভরসা নেই, কারণ তার মনে হয় যে মানুষ তাকে মেরে ফেলবে আর সে এখন সেফটি ক্যাম্পেই যাবে। এটা কেইয়াং ভালো করেই জানতো, আমার এটা আটকাতে হবে। এরপর সে এখানে লিউনকে বলে বেরিয়ে যায়। এদিকে আমরা স্যাংগুয়ান আর বাকিদের দেখি মাঝ রাস্তায় তাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, এই জন্য তারা গাড়ি থেকে নেমে আশেপাশে পড়ে থাকা গাড়িগুলোকে চেক করে পেট্রোলের জন্য। ডক্টর লিম এখানে স্যাংগুয়ানকে জিজ্ঞেস করে কেন তুমি সেফটি ক্যাম্পে যেতে চাও? স্যাংগুয়ান বলে কেইয়ং। ডক্টর লিম বলে কেইয়ংকে তো সেফটি ক্যাম্পে পাবে না তুমি। তখন স্যাংগুয়ান বলে আমাকে আমার বাচ্চা চাই, আর সে এখন সেই সেফটি ক্যাম্পেই আছে, আমি এটা অনুভব করতে পারছি। আর এই বাচ্চা মানে হলো কেইয়ং এর মেয়ে। আর এখানে আমরা জানতে পাই যে কেইয়ং যখন ব্যামসিয়াং এ তার ফিয়ন্সেকে বাঁচাতে এসেছিল তখন সেখানে তো স্যাংগুয়ানের ডেড বডি পড়েছিল, কিন্তু আসলে তো স্যাংগুয়ান স্যাংগুকের বডিতে ছিল আর সে সেখানে তাকেই দেখছিল। আর কেইয়াং তো তখন প্রেগনেন্ট ছিল আর তখনই তার পেটের ব্যথা শুরু হয়, যার জন্য সে বেহুশ হয়ে যায়। তারপরেই সেখানে স্যাংগুয়ান আসে আর তার বডির একটি অংশ কেইয়াং এর গর্ভে থাকা তার বাচ্চাকে দিয়ে দেয়, যাতে বড় হওয়ার পর সে যেন বুঝতে পায় যে এটাই তার বাচ্চা। তারপর বর্তমান সময়ে তারা এখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা একটা ডিমের মতো মনে হচ্ছিল যে কোনো মনস্টারের ডিম, যেখানে স্যাংগুয়ান নিজের হাত ঢুকিয়ে দিয়ে চেক করে এটা কি। তারা যেটা বুঝতে পায় আসলে এটা একটা মনস্টার, যেটা এখন একটি কাকুনে পরিবর্তন হয়ে গেছে। আর এখান থেকেই জন্ম হবে নিও হিউম্যানের। এটাই হবে মনস্টারাইজেশনের শেষ ধাপ। আর নিও হিউম্যান কি এটা আমরা আগে গিয়ে জানতে পারবো কাহিনীর।
আর এরকমটাই চিফ জি এর ছেলের সাথে হয়েছিল, মানে কোনো মনস্টার মারা গেলে তারা এইভাবে কাকুনে বদলে যায় আর জন্ম হয় নিও হিউম্যানের। তারপর এখানে একটি লোক গাড়ির ডিগ্গি থেকে বের হয় আর তাদের সাথে তাদের গাড়িতে বসে যায়, বলে আমায় বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। ইয়ংহো চিসিওককে বলে মেরে দেই একে। চিসিওক বলে না, এখন না। এরপর তারা গাড়িতে তেল ভরিয়ে সেফটি ক্যাম্পের দিকে চলে যায়, যেখানে ডক্টর লিম তাকে জিজ্ঞেস করে ডিমের মতো দেখতে সেই জিনিসটি কি। লোকটি বলে সেটা একটা কাকুন। প্রথমে তারা মনস্টার ছিল, এখন অন্য কিছু হচ্ছে। আর কোনো মনস্টার কাকুনের উপর হামলা করে না। এই জন্য তুমি যদি কোনো কাকুনের আশেপাশে থাকো তাহলে মনস্টার তোমায় কিছুই করবে না, তুমি বেঁচে যাবে। এই জন্যই তো আমি গাড়ির ডিগ্গিতে ছিলাম সেই কাকুনের পাশে। মনস্টারদের থেকে বাঁচার স্মার্ট উপায়। তখন ডক্টর লিম বলে কিভাবে জানো যে কাকুন প্রথমে মনস্টার ছিল? তখন স্যাংওয়ান বলে চলো চিরফার করি তাহলে। এদিকে সেফটি ক্যাম্পে সার্জেন্ট তাক আর তার সোলজার্স সেই গুপ্ত ঠিকানা থেকে চিফ জি ও তার মেয়ে ইয়েসিওলকে বাইরে নিয়ে আসে, যেখানে সে সেই কাকুনও দেখতে পায়। এদিকে কেয়ং এর মেয়ে সেফটি ক্যাম্পে ঢুকে গেছিল। সে সেখানে থাকা লোকেদের অদ্ভুতভাবে দেখে, কারণ কখনো সে এত লোক একসাথে দেখেনি যারা তাদের বাচ্চার হাত ধরে হাঁটছিল। এতে তার মায়ের কথা মনে পড়ে যায়। তখনই সে দেখে যে গিয়াংসুর সাথে কিছু বাচ্চারা লড়াই করছিল। তারা গিয়াংসুর কাছ থেকে তার বল ছিনিয়ে নেয়। এতে গিয়াংসু রেগে বলে মনস্টার হয়ে আমি তোদের দুজনকে মেরে ফেলবো। এতে তারা দুজন গিয়াংসুর উপর হাসতে হাসতে এখান থেকে চলে যায়। তখন কেয়াং এর মেয়ে লুকিয়ে তার কাছে আসে আর তাকে ছোঁয়ার চেষ্টা করে। আর তখনই সেখানে ইয়েসিওল চলে আসে আর তাদের দুজনকে দেখতে পেয়ে এখান থেকে নিয়ে যায়। এদিকে স্যাংওয়ান আর বাকি সবাই সেফটি ক্যাম্পে পৌঁছে যায়, যা দেখে সার্জেন্ট তাক সবাইকে রেডি হতে বলে আর সমস্ত সোলজার নিজের নিজের পজিশন নিয়ে নেয়। তারপর তারা বাইরে আসে। ডক্টর লিম সার্জেন্ট তাককে হাই বলে। সার্জেন্ট তাক বলে তুমি একা কেন, আমার সোলজার্সরা কই? তখন স্যাংওয়ান তাকে বলে গেট খোলো প্লিজ, আমি তোমার সাথে কথা বলতে চাই। এটা বলে সে তার শক্তি দিয়ে গেট ভেঙে ফেলে। এতে কেয়াং এর মেয়ে বুঝতে পায় যে কেউ তো আসছে, যেটা সে অনুভব করতে পারছে। তারপর তারা ভিতরে আসতেই সোলজার্স তাদের উপর ফায়ার করে দেয়। এতে লিমু নিজের টেন্টিকেল বের করে সব সোলজার্সদের আহত করে দেয়। তখন এখানে সার্জেন্ট তাক এসে স্যাংওয়ানের সাথে কথা বলে। তাদের দেখে সার্জেন্ট তাক বুঝতে পায় যে এরা সবাই স্পেশাল ইনফেক্টিস। তখন স্যাংওয়ান বলে আমি শুধু এখানে একজনকে খুঁজতে এসেছি, আর সেটা হলো আমার মেয়ে। তখন সার্জেন্ট তাক তাদের ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। স্যাংওয়ান এখানে থাকা সব লোকেদের দেখে আর বলে সব ছোট বাচ্চাদের জড়ো করো, আমার বাচ্চা এখানেই আছে। তারপর ডক্টর লিম সেখানে থাকা সোলজার্সদের কাছে যায়, যেখানে সোলজার্স তাকে জিজ্ঞাসা করে যে সার্জেন্ট কিম কোথায়। ডক্টর লিম বলে তোমরা সার্জেন্ট তাকের খেয়াল রাখো, বেশি হিরো হওয়ার চেষ্টা করো না। তখন সোলজার বলে তারা তোমার সাথে গিয়েছিল, তুমি একা কেন ফিরে এসেছো, আমাদের বাকি সাথীরা কোথায়? তখন ডক্টর লিম বলে এরা কি এমনি এমনি এখানে চলে এসেছে, সেখানে কিছু তো হয়েছে নাকি? এতে সোলজার বলে এর মানে তারা এখন আর বেঁচে নেই। ডক্টর লিম বলে বেশি ভাবার দরকার নেই, আবারও বলছি হিরো হওয়ার একদম চেষ্টা করো না। এদিকে আমরা দেখি যে হোসাংয়ের নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায় আর সে অস্বাভাবিক আচরণ করা শুরু করে আর নিজেকে সেখানে ছাড়ানোর চেষ্টা করে, যার জন্য তার হাত কেটে যায়, যার জন্য পুরো গাড়ি নড়ছিল। সে নিজেকে ছাড়িয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় বেরিয়ে পড়ে। শব্দ শুনে হানিও সেখানে চলে আসে। সে দেখে যে রক্ত পড়ে আছে চারিদিকে আর হোসাং গাড়িতে নেই। তখন সে একটু দূরে গিয়ে দেখে আর অবাক হয়ে যায়। সে দৌড়ে হিয়নসুর কাছে যায়, যেখানে হিয়নসু ঘুমোচ্ছিল, কিন্তু হিয়নসুর সেই ডানাওয়ালা হাত তাকে দূরে সরিয়ে দেয়। বাকিরাও এখানে চলে আসে। লিউন বলে পাগল হয়ে গেছিস নাকি, এই সময় তার কাছে যাওয়া ঠিক হবে না। হানি বলে প্লিজ জাগাও একে, সে মনস্টারকে মানুষ বানাতে পারে, প্লিজ তাকে জাগাও। চ্যানিয়াং বলে কি বলছো, কেউ মনস্টার হয়ে গেছে নাকি? তারা বাইরে এসে দেখে যে হোসাংয়ের অবস্থা খুবই জঘন্য ছিল, সে নিজেকে মারার চেষ্টা করছিল, কিন্তু হানি তাকে বলে প্লিজ থামো। হোসাং এখানে মনস্টার হতে চাইছিল না, এই জন্য হোসাং হানিকে বলে আমাকে মেরে ফেলো, তোমার প্রমিস মনে আছে তো? তখন হানি কান্না করতে করতে তাকে শুট করার চেষ্টা করে, কিন্তু পায় না। অতঃপর সে গাড়ি চালিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করায়, যার জন্য পেট্রোলের ট্যাঙ্কিতে আগুন লেগে যায় আর পুরো গাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। এদিকে লিউন হিউনসুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার সেই ডানাওয়ালা হাত তাকে তার কাছে যেতে দিচ্ছিল না, সে তার উপর হামলা করছিল। অতঃপর লিউন একটি কাপড়ে আগুন জ্বালিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে আর হিউনসু জাগেও, কিন্তু সে আর হিউনসু ছিল না, সেটা ছিল হিউনসুর ভিতরে থাকা মনস্টার। এদিকে হোসাং পুরোপুরিভাবে আগুনে জ্বলে যাওয়ার আগেই সে পুরোপুরি মনস্টারে বদলে যায়, যাকে দেখতে অনেক ক্রিপি লাগছিল। আর সে চ্যানিয়াং এর উপর হামলা করবে, চ্যানিয়াং ও এখানে গ্রেনেড ছুড়বে। তখনই এখানে হিউসু লাফ দিয়ে নিচে আসে আর সেই মনস্টারকে তার ক্রিপি উইংস দিয়ে একবারে ছোট ছোট টুকরো করে দেয় আর নিমিষেই সেই মনস্টার শেষ হয়ে যায়। এরপর সে চ্যানিয়াংকে দেখে তার কাছে গিয়ে তার গলা চেপে ধরে।
এখানে হিউনসুর ভিতরে থাকা মনস্টার জেগে উঠেছিল। সে সামনে যাকে পাচ্ছিল তার উপর হামলা করছিল। সে চ্যানিয়াং এর গলা চেপে ধরেছিল। এক মুহূর্তের জন্য চ্যানিয়াং মারা যাবেই, কিন্তু তখনই লিউন ঠিক সময় মতো ভিতর থেকে এনেস্থেশিয়ার ইঞ্জেকশন নিয়ে আসে আর পিছন দিয়ে এসে মনস্টার হিউনসুকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেয়। লিউন জানতো হিউনসু এখন অনেক ক্লান্ত হয়ে গেছে, তাকে সময় মতো জাগাতে হবে, না হলে চিরকালের জন্য এই মনস্টার তার উপর কবজা করে ফেলবে। এরপর হিউনসুর মনস্টার উইংস ঠিক হয়ে যায়, মনস্টারও ভিতরে চলে যায়। অপরদিকে আমরা সার্জেন্ট কিমকে দেখি যে এখন মোটামুটি চলাফেরা করতে পারছিল। তার সব সাথীরা এখানে মনস্টারদের সাথে লড়তে লড়তে মারা গেছে। অতপর সার্জেন্ট কিম এখান থেকে বের হবে কি তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। সে সেই আওয়াজের পিছনে পিছনে গেলে সে একটি রুমে পৌঁছায় যেখানে দেওয়ালে লাল রক্ত দিয়ে লেখা ছিল নিও হিউম্যান মনস্টারাইজেশন। এটাই শেষ নয়, এটা তো একটা নতুন প্রারম্ভ। শুধু নিজের ভিতরে থাকা মনস্টারকে মেনে নাও, অ্যাকসেপ্ট করো, তবেই বুঝতে পারবে। সার্জেন্ট কিম এখানে একটি আত্মরা লোককে দেখতে পায়, যাকে দেখতে অনেক কুৎসিত লাগছিল। মনে হচ্ছিল তার উপর অনেক অত্যাচার করা হয়েছে। লোকটি সার্জেন্ট কিমকে দেখে বলে আমায় মেরে ফেলো, কিন্তু সার্জেন্ট কিম এমনটা করে না আর তাকে মানুষ মনে করে মানুষত্ব দেখিয়ে নিজের সাথে করে গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা কেইয়াংকে দেখি যে সেফটি ক্যাম্পে পৌঁছে গেছিল, সেখানে থাকা গুপ্ত রাস্তা দিয়ে। যেখানে আসতেই সে ডক্টর লিমকে দেখে যে তার ল্যাবে যাচ্ছিল। সেখানে গিয়ে চুপচাপ ধূপধাপ তাকে মায়ের বসানো শুরু করে। ডক্টর লিম কেইয়াংকে দেখে অবাক হয়ে যায়, বলে কেইয়াং তুমি এখনো বেঁচে আছো? কেইয়াং বলে কোয়েশ্চেন তুই নয়, আমি জিজ্ঞেস করব। ডক্টর লিম বলে আমার কাছে কি স্যাঙ্গুয়ানের বদলা নিতে এসেছো? কেইয়াং বলে স্যাঙ্গুয়ান তো মারা গেছে। ডক্টর লিম বলে না, একদম না, সে এখনো বেঁচে আছে। তোমার ফিয়ন্সে তোমার বাচ্চাকেই এখানে খুঁজতে এসেছে। এটা শুনেই কেইয়াং চাপাট চাপাট দুটো থাপ্পড় বসিয়ে দেয়। কেইয়াং বলে ফালতু বলা বন্ধ কর, স্যাঙ্গুয়ান মারা গেছে। তখন ডক্টর লিম বলে তুমি তো প্রেগনেন্ট ছিলে, তোমার বাচ্চা কি নর্মাল ছিল? তার বাপ তো মনস্টার ছিল, তো কিছু তো ফরক পড়েছে তাই না? তোমার বাচ্চা একদম আলাদাই হয়েছে তাই না? কেইয়াং এখানে ভয় পেয়ে যায়। ডক্টর বলে আচ্ছা আচ্ছা, এই জন্যই সে এসেছে। তোমার হাতে একদম সময় নেই, তার আগেই তুমি নিজের বাচ্চাকে খুঁজে বের করো। তুমি জানো না সে কি কি করতে পারে। কেইয়াং এসব শুনে পুরো শক হয়ে যায়। কেইয়াং ডক্টর লিমকে নিচে ফেলে দেয় আর তার উপর চিল্লায় বলে তুই তো নিজেই তাকে নিজ হাতে মেরেছিলি, তার উপর এক্সপেরিমেন্ট করেছিলি, আর এখন এইসব কথা বলছিস? ডক্টর লিম বলে আমাকে বিশ্বাস কর, আমি সত্যি বলছি। কেইয়াং বলে আমি তার লাশ নিজের চোখের সামনে পড়ে থাকতে দেখেছি। তো ডক্টর লিম হাসতে হাসতে বলে বিশ্বাস হচ্ছে না তাই না? আমিও যখন প্রথমবার তাকে দেখেছিলাম আমারও বিশ্বাস হয়নি। সে নিজেই আমার সামনে আসে এক নতুন বডির ভিতরে। এদিকে এদের আওয়াজ স্যাঙ্গুয়ান বাইরে থেকে শুনতে পায়, যার জন্য স্যাঙ্গুয়ান এখানে চলে আসে। তখনই কেইয়াংও বুঝতে পায় যে এখানে কেউ তো আসছে। কেইয়াং তখনই পাশের রুমে লুকিয়ে পড়ে। স্যাঙ্গুয়ান ভিতরে আসতেই ডক্টর লিম বলে তুমি এখানে কেন আসছো? স্যাঙ্গুয়ান বলে আমি কাজের কথা বলতে আসছি, এখন তুই ভরসার যোগ্য কিনা এটা তো তোর প্রমাণ করতে হবে। ডক্টর লিম বলে এটা ভালো ব্যবহার নিজের পুরনো বন্ধুর সাথে। তো স্যাঙ্গুয়ান বলে পুরনো বন্ধু বলেই তুই এতক্ষণ বেঁচে আছিস, না হলে তোকে প্রথম দেখাতেই মেরে ফেলতাম। ডক্টর লিম বলে আচ্ছা একটা কথা বলতো, তুই কেইয়াং এর ব্যাপারে জানতে চাস না? তোর বাচ্চার মা? স্যাঙ্গুয়ান বলে শুধু একবার নয় কয়েকবার। এইসব কেইয়াং পাশের রুম থেকে শুনছিল। স্যাঙ্গুয়ান বলে অন্য বডিতে প্রবেশ করলে আমার স্মৃতি সব চলে যায়, সময় লাগে সব স্মৃতি ফিরে আসতে। আর এই স্মৃতি কিছুটা ফেরার পর আমার মনে পড়ে গ্রিন হোম। আমি সেখানেই প্রথমে তাকে দেখেছিলাম। সেই সময় আমি তাকে চিনতে পারিনি, কিন্তু কিছু তো কানেকশন ছিল এটা অনুভব করেছিলাম। এছাড়াও তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। যেখানে এখন এইসব শুনে কেইয়াং এর বিশ্বাস হয়ে যায়। ডক্টর লিম বলে তুই তোর মেয়েকে পেলে কি করবি তার সাথে? তখন স্যাঙ্গুয়ান বলে ওটাই তো আমার পরবর্তী বডি হতে চলেছে, কারণ এই বডিতে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আর এটা নিতেও পারছে না আমাকে। কেইয়াং ডক্টর লিম এইসব শুনে অবাক হয়ে যায়। ডক্টর লিম বলে যতটুকু আমি জানি সে তো এখন একটা ছোট্ট বাচ্চা, 1 বছরও হয়নি হয়তো তার। স্যাঙ্গুয়ান বলে তুই ভুলে গেছিস যে সে কার বাচ্চা? ডক্টর লিম বলে এটা কিভাবে সম্ভব যে 1 বছরে সে এত বড় হয়ে গেছে? স্যাঙ্গুয়ান বলে সে কিছুদিনের মধ্যেই পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, ততক্ষণ তুই আমার এই বডি থেকে বের করার উপায় খোঁজ। স্যাঙ্গুয়ান তো স্যাঙ্গুকের বডিতে ছিল, এই জন্য তার মনে নেই যে এক বডি থেকে আরেক বডিতে কিভাবে যেতে হয়। এই জন্য সে ডক্টর লিমকে উপায় খুঁজতে বলে। এরপর স্যাঙ্গুয়ান এখান থেকে চলে যায়। তারপর এখানে ডক্টর লিম কেইয়াংকে বলে দেখলে তো আমি মিথ্যা বলিনি, তাকে দেখে কেমন লাগলো তোমার?
কেইয়াং তাকে বলে সে তাকে তার পরবর্তী বডি কেন বলল। তখন এখানে ডক্টর লিম বলে সে চাইলে যে কারো বডি কন্ট্রোল করতে পারে, আর সে শুরু থেকেই এমন এক বডি খুঁজছিল যে নিজে থেকেই অনেক শক্তিশালী, কিন্তু আফসোস সেই বডি তোমার বাচ্চার হতে চলেছে। অতবার কেইয়াং ডক্টর লিমকে লক করে এখান থেকে চলে যায়। এদিকে সেফটি ক্যাম্পে সব বাচ্চাদের জড়ো করা হয়। বাচ্চারা ভয়ে কান্না করছিল। সেখানেই গিয়ংসু কেইয়াং এর মেয়েকে জিজ্ঞেস করে তোমার নাম কি। সে বলে সেটা আবার কি। গিয়ংসু বলে তোমার মা তোমাকে কি বলে ডাকে। সে বলে মা কিছুই বলে ডাকে না। গিয়ংসু হয়রান হয়ে যায়। সবারই কোনো না কোনো নাম হয়ে থাকে, যদি তোমার মনে পড়ে তো আমায় বলো, আমি তোমাকে সেই নাম ধরেই ডাকবো। এখানে গিয়ংসু আর কেইয়াং এর মেয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তখনই এখানে সার্জেন্ট তাক, স্যাঙ্গুয়ান আর বাকি সবাই আসে। স্যাঙ্গুয়ান এখানে এক এক করে ছুঁয়ে বাচ্চাদের চেক করা শুরু করে, আর প্রথম দেখাতেই সে তার বাচ্চাকে চিনে ফেলে। সে তার কাছে যায় আর তাকে ছুঁয়ে দেখে, যেখানে তার বডির সেই অংশ কেইয়ং এর মেয়ের বডি থেকে বের হয়ে স্যাঙ্গুয়ানের মধ্যে চলে যায়, যেটা কেইয়াং এর প্রেগনেন্ট থাকা অবস্থায় তাকে দিয়েছিল। যেখানে কেইয়াং এর মেয়ে হতবাক হয়ে বলে তোমার কি আমার প্রয়োজন। স্যাঙ্গুয়ান বলে হ্যাঁ, আমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম, আমি জানতাম না তুমি এত কিউট। এরপর আমরা সার্জেন্ট কিমকে দেখি যে গাড়ি চালিয়ে একটি চার্চের পাশে এসে থামে। তার সাথীদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সে তাদের সিগন্যাল পাঠায়। এদিকে সেই আহত লোকটি গাড়ি থেকে নেমে চার্চের মধ্যে গিয়ে নিজেকে মারার চেষ্টা করে। তখনই সার্জেন্ট তাক এসে তাকে আটকায়, বলে এটা তুই কি করছিস। সে লোকটি বলে এমন অনেক কিছু আছে যেটা তুমি জানো না, আমি মরার পর কাকুনের ভিতরে চলে যাব। এর মানে এই লোকটি ইনফেক্টেড হয়ে মনস্টারে বদলে গেছিল, আর সে যদি কোনো মনস্টার হয়ে থাকে তাহলে এ কেন মানুষ হয়ে আছে। এ কি স্পেশাল ইনফেক্টেড নাকি অন্য কিছু, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। তখন লোকটি বলে যদি তুমি বাঁচতে চাও তো এই চার্চের মধ্যেই থাকো, এখানে মনস্টার তোমায় কিছুই করবে না। এরপর লোকটি নিজের গলা কেটে ফেলে আর সে সেখানেই মারা যায়। আর কিছুক্ষণ পর হুট করে সেখানে একটি মনস্টার চলে আসে আর সার্জেন্ট কিমের উপর হামলা করবে। মনস্টার থেমে যায় আর আমরা দেখি যে সেই লোকটি যে নিজের গলা কেটেছিল তার গলা থেকে কিছু টেন্টিকল বের হয়, আর সে একটি কাকুন হয়ে তার ভিতরে চলে যায়, যেমনটা চিফ জি এর ছেলের সাথে হয়েছিল। আর সেই মনস্টার সেই কাকুনের সামনে হাঁটু গেড়ে বসে, যা দেখে সার্জেন্ট কিম অবাক হয়ে যায়। এরপর আমরা লিউনকে দেখি যে অনেকগুলো এনেস্থেশিয়ার ইনজেকশন নিয়ে যাচ্ছিল। তখন চ্যানিয়াং এসে বলে আমরা কতক্ষণ এই এনেস্থেশিয়া দিয়ে একে আটকে রাখবো, এরা হিউনসুকে এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তোমার মনে নেই সে জাগতে আমার উপর হামলা করে দিয়েছিল। এ সেই হিউনসু নয় যে কেইয়াংকে বাঁচিয়েছে। লিউন বলে আমি তোমার কথা মেনে নিতাম, কিন্তু আমি নিজেই দেখেছি তাকে ঠিক হতে, তো আশা কিভাবে ছেড়ে দেই। আর তো সে আমাদেরকে বাঁচিয়েছে, সে যদি আমাদের বিপদের সময় না বাঁচাতো তাহলে আজ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এটা শুনে চ্যানিয়াং সাইডে চলে যায়। এদিকে আমরা হানিকে দেখি যে হোসাং এর কথা মনে করছিল আর কান্না করছিল। হানির এখানে অনেক কষ্ট হচ্ছিল হোসাং এর জন্য। যতই হোক তারা দুজন এতদিন একসাথে ছিল, একসাথে লড়াই করছিল মনস্টারদের সাথে, এবং তাদের মধ্যে একটা অভ্যাস, একটা কানেকশন তৈরি হয়ে গেছিল, যেটা ভোলা খুবই মুশকিল। সে কোনোদিনও ভাবেনি যে সে হোসাংকে হারিয়ে ফেলবে। এখন এরা সবাই এখানে সেফটি ক্যাম্পে যাওয়ার প্ল্যান করে। তখনই হিউনসুর জ্ঞান ফেরে আর তার ক্রিপি উইংসের ধাক্কায় গাড়ির দরজা ভেঙে যায়, আর সে হাসতে হাসতে বলে কে কাকে কোথায় নিয়ে যাচ্ছে সোনা। তখন লিউন বলে তোমার এটা জানার কোনো দরকার নেই, শুধু চুপচাপ আমাদের সাথে চলো। তখন হিউনসু উঠে আসে আর তাকে তার তীক্ষ্ণ পাখাওয়ালা ডানা দিয়ে ভয় দেখায়, আর তার তীক্ষ্ণ গরম ডানা দেখে মনে হচ্ছিল যে বডিতে লাগতেই চামড়া তো কেটে যাবে, প্লাস গলে যাবে চামড়া। তখন লিউন বলে তুই এমনটা করতে পারবি না, তুই আমায় মারতে তো চাস কিন্তু তুই আমায় মারতে পারবি না। মনস্টার হিউনসু বলে কেন, তুই চেয়েও নিজের ইচ্ছেতে কিছুই করতে পারবি না। চিয়ানিয়াং বলে চুপ কর, রাগাস না ওকে। লিউন তাকে ইগনোর করে বলে হিউনসু আমার সাথে চলো, এখান থেকে চলো, এখানে থেকে কি করবে। তারপর আস্তে করে সে তার হাত ধরে, বলে চলো না হিউনসু, আমার সাথে চলো। সেই মনস্টার কয়েক সেকেন্ডের জন্য তাকে অদ্ভুতভাবে দেখে, কিন্তু মনস্টার হিউনসু হেসে বলে মানতে হবে তোকে, আমি 3 বার হিউনসুর উপর কবজা করেছি, আর 3 বারেই তুই আমার সামনে ছিলি, তুই আমাকে ভয় পেয়ে পালাসনি কেন। লিওন বলে আমি অপেক্ষা করছিলাম। মনস্টার হিউনসু বলে আমার নাকি তোর হিউনসুর, তো চল একটা ডিল করি, তুই হিউনসুকে ফিরে আনার চেষ্টা কর আর আমি তাকে আটকানোর চেষ্টা করি। 3 দিন দিলাম তোকে, যদি তুই জিতিস তো হিউনসু মুক্ত। লিওন বলে আসলেই। মনস্টার হিউনসু বলে আমি জিততে দিলে শুনি তো, আপাতত যেখানে যাওয়ার প্ল্যান চলছে চলো, আমি তোমাদের সাথেই যাব। অতঃপর লিওন তার দিকে তাকিয়ে থাকে। তারপর সে একটি ব্যাগ প্যাক করে মনস্টার হিউনসুকে দেয়। মনস্টার হিউনসু বলে এটা আমি কি করব। লিওন বলে তোল এটা, আমাদের সাথে যাবি বলে তুই, সাহায্য তো করতে হবে। তখনই এখানে হানি আর চ্যানিয়াং আসে। হানি বলে তুইও যাচ্ছিস, খুব ভালো, তাছাড়া একাকিত্বতা কি জিনিস তুমি কি জানো, আমায় জিজ্ঞেস করো। তারপর মনস্টার হিউনসু সেই ব্যাগটি নেয়
আর এরা সবাই এখান থেকে বেরিয়ে যায় সেফটি ক্যাম্পের দিকে, যেখানে সেফটি ক্যাম্পে স্যাংওয়ান কেয়াং এর মেয়ের সাথে কথা বলে। সে বলে, অবশেষে আমাদের দেখা হয়ে গেল, তুমি কি জানো আমি কে? আমি হলাম তোমার বাবা। কেয়াং এর মেয়ে বলে, বাবা মানে? স্যাংওয়ান বলে, বাবা মানে আমি তোমায় জন্ম দিয়েছি, তোমার মা তোমাকে বলেনি? সে কিছুই বলে না। স্যাংওয়ান বলে, মনে হচ্ছে অনেক কিছু শেখাতে হবে তোমায়, আমরা আর কিছুদিন এখানেই থাকবো। এদিকে কেয়াং লুকিয়ে লুকিয়ে এদেরই দেখছিল। স্যাংওয়ান বলে, এটা তোমার খেলার মাঠ, তুমি যা খুশি এখানে করতে পারো, কেউ তোমায় আটকাবে না। সে বলে, যেটা খুশি করতে পারবো? স্যাংওয়ান বলে, হ্যাঁ একদম, যা খুশি। তখন স্যাংওয়ান বলে, আচ্ছা বাবু, তোমার মা কোথায়? সে একটু চুপ হয়ে বলে, মনস্টার হয়ে গেছে। তখন স্যাংওয়ান এসে তাকে জড়িয়ে ধরে, বলে, ঘাবড়িও না, এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো। এতে কেয়াং এর মেয়ে অনেক খুশি হয়ে যায়, এটা ভেবে যে এই দুনিয়ায় কেউ তো আছে যে তাকে ভালোবাসে, কেউ তো আছে যে তাকে একসেপ্ট করেছে মনস্টার হওয়া সত্ত্বেও। এই জন্য কেয়াং এর মেয়ে তার সব কথা শোনা শুরু করে। তখনই সেফটি ক্যাম্পে চিসিওক সার্জেন্ট কিমের পাঠানো সেই সিগন্যাল দেখতে পায়। সে স্যাংওয়ানকে ডাকে আর বলে যে হয়তো ব্যামসিয়াং থেকে কেউ পালিয়েছে। এতে সবার সন্দেহ যায় লিমুর উপর, কারণ তার দায়িত্ব ছিল সেখানে থেকে সব সোলজারদের মেরে ফেলা। এই জন্য স্যাংওয়ান তাকে বলে, তুই সেফটি ক্যাম্পের বাইরে গিয়ে পাহারা দে, যদি কোনো সোলজার আসে তাহলে তুই নিজের হাতে তাকে মারবি সবার সামনে, না হলে তুই নিজে মরবি কিন্তু সবার সামনে। এটা বলে সে বাইরে গিয়ে তার মেয়ের সাথে গাড়ি করে ঘুরতে বেরিয়ে যায়। তারা যাওয়ার পর চিসিওক ইয়ংহোকে তাদের পিছু নিতে বলে। চিসিওক বলে, আমার চিন্তা হচ্ছে এই জন্য বলছি। ইয়ংহো বলে, তারা নিজের খেয়াল নিজেরাই রাখতে পারবে, এদের নজর রাখার কি দরকার? চিসিওক বলে, সেই মেয়েটির শক্তির ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, এই জন্য রিস্ক নেওয়া যাবে না। আর দূর থেকে নজর রাখিস, ধরা পড়িস না, ফির তাড়াতাড়ি যা। তারপর ইয়ংহো গাড়ি নিয়ে পিছন পিছন বেরিয়ে পড়ে। তারপর আমরা সেফটি ক্যাম্পে গিয়ংসু আর সেই স্ট্রলার নিয়ে ঘুরে বেড়ানো মহিলাকে দেখি। মনে আছে তো বন্ধুরা, সিজন 1-এ দেখেছিলাম একে। এখন সে গিয়ংসুর মা হয়ে গেছে। সে এখন গিয়ংসুকে নিজের ছেলে মনে করে। সে গিয়ংসুকে বলে, মুখ ফুলে আছিস কেন? সেই মেয়েটির জন্য? গিয়ংসু বলে, সেই আঙ্কেল তার কি হয়? সত্যি কি সে তার বাবা ছিল? সে কি এখন এখান থেকে চলে যাবে? গিয়ংসুর মা বলে, মনে তো হচ্ছে তাই। সে মুখ ফুলিয়ে কম্বলের নিচে চলে যায়। তার পাশেই আমরা ইয়েসিওলকে দেখি, যাকে এখন ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সে যা যা করেছে তার মায়ের জন্য করেছে। কারণ তার মা নিজের মনস্টার ছেলেকে বাঁচানোর জন্য এই সব করছিল, কারণ তার মা তার মনস্টার হওয়া ছেলেকে বাঁচাতে চাইছিল, যেটা এখন সার্জেন্ট তাক জানতে পায়। তাকে এখন বেঁধে রাখা হয় এবং সার্জেন্ট তাকে বোঝায়, কিন্তু সে কোনোভাবেই বুঝতে রাজি হয় না। আর সে এটাই সিদ্ধান্ত নেয়, হয় আমাকে মারো, না হলে আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। এই জন্য সার্জেন্ট তাকে তার ছেলের কাছে যেতে দেয় এবং সেই রাস্তা একদম পুরোপুরিভাবে সিল করতে বলে, যেটা চিফ জি একদম পুরোপুরিভাবে সিল করে দেয় নিজের ছেলের কাছে থাকার জন্য। এদিকে আমরা চ্যানিয়াং হানিকে দেখি, আর লিওন কিছু গাছের ডালপালা কেটে নিয়ে আসে খাবার গরম করার জন্য। সে চ্যানিয়াংকে বলে, হিউনসু কোথায়? চ্যানিয়াং বলে, আমি তো ভেবেছিলাম সে তোমার সাথে গেছে। লিওন চিন্তায় পড়ে যায়। চ্যানিয়াং বলে, সে এসে যাবে, তুমি আগে কিছু খেয়ে নাও। তখনই হিউনসু কোনো শপিং মলে ঢুকে নিজের ড্রেস চেঞ্জ করে ফেলে আর গাড়ির লুকিং গ্লাসে নিজের হ্যান্ডসাম থোবড়া দেখতে দেখতে এখানে আসে। সে নিজের চুল ঠিক করতে গিয়ে দেখে যে তার চুল পড়ে যাচ্ছে, আর এসে দেখে যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। সে বলে, এটা কি হলো, আমাকে ছাড়াই তোরা খাচ্ছিস? লিওন বলে, তোমারও কি খিদে পায় নাকি? মনস্টার হিউনসু বলে, হ্যাঁ আমারও খিদে পায়। তারপর সে একটি খাবারের ক্যান হাতে নিতেই সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, কারণ তার মধ্যে এত শক্তি যে ছিল, যেটা দেখে হানির শরীর খারাপ হতে থাকে আর সে বমি করা শুরু করে। লিওন তাকে গিয়ে সামলায়। সে বলে, দুষ্টু, পাউডার খাওয়া ছেড়ে দিয়েছিস? যদি না থাকতে পারিস তো খেয়ে নে। হানি বলে, যা এখান থেকে। এই জন্য লিওন জঙ্গলের দিকে যায় নেশা কাটানোর কোনো জড়িবুটি আনতে। হানি বলে, তুই কি জানিস আদৌ যে কি আনতে হবে? লিওন বলে, না পেলে যা পাবো তাই আনবো। এদিকে মনস্টার হিউনসু জমিয়ে খাচ্ছিল। খাওয়া শেষে তারা দুজন এখানে গল্প করে, যেখানে চ্যানিয়াং তাকে জিজ্ঞেস করে, তুই কি মিস্টার কিমকে মেরেছিলি? মনস্টার হিউনসু বলে, কে এই মিস্টার কিম? চ্যানিয়াং বলে, লিওনকে বাঁচানোর সময়। মনস্টার হিউনসু বলে, তোমার কি মনে হয় এই বোকা হিউনসু লিওনকে শুধু একবার বাঁচিয়েছে? সে মানুষকে মারে না, এতটুকু তো জানা উচিত ছিল। তখনই তার মনে পড়ে যায়, বলে, আচ্ছা আচ্ছা, সেই লোকটি। চা হিউনসু সবসময় অনেক ভাবুক হয়ে যায়। ভালোই হয়েছে যে সেই লোকটি মনস্টার ছিল, নাহলে হিউনসু নিজেকে কখনো মাফ করতে পারতো না। এতে চ্যানিয়াং বুঝতে পায় আর বলে, আচ্ছা, তার মধ্যে সিমটমস ছিল। তখন মনস্টার হিউনসু বলে, তো লিওনকে অনেক পছন্দ তাই না? হিউনসুর তো অনেক পছন্দ। তখনই সেখানে হানি হামাগুড়ি দিয়ে তাদের কাছে আসে। চ্যানিয়াং জিজ্ঞেস করে, লিওন কোথায়? এদিকে আমরা স্যাংওয়ানকে দেখি, যেখানে কেইয়াং এর মেয়ে তাকে বলে, আমি যদি এমন কিছু করি তাহলে আমার ভয় এটাই যে তুমি আমায় ভয় পেয়ে যাবে আর আমার থেকে দূরে চলে যাবে। তো স্যাংওয়ান বলে, না একদমই না। কেইয়াং এর মেয়ে বলে, তাহলে ঠিক আছে, কারণ মা আমাকে সবসময় ভয় পেত, কারণ আমরা দুজন আলাদা, এই জন্য। আমি যেমন, তুমি কি সেভাবে আমায় একসেপ্ট করবে? তখন স্যাংওয়ান বলে, তুমি যেমনই
হও, একদম পারফেক্ট। অতঃপর তারা একটি জায়গায় আসে। স্যাংওয়ান কেইয়াং এর মেয়েকে বলে, তুমি যে কোনো কাউকে মনস্টার বানাতে পারো তাই না? তো দেখাও আমায় মনস্টার বানিয়ে। যদি তুমি এমনটা করতে পারো তো আমি সবসময় তোমার রক্ষা করব, সাথে তোমাকে একটি উপহারও দেব। সে বলে, উপহার? স্যাংওয়ান বলে, তুমি যেটাই চাও সেটাই আমি দেব, একবার শুধু আমায় কাউকে মনস্টার বানিয়ে দেখাও। তখন কেইয়াং এর মেয়ে নিজের হাত মাটিতে রাখে আর মাটিতে নিজের কান রেখে বলতে থাকে, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার সাথে খেলো। এতে পুরো মাটি কাঁপা শুরু করে, গাছের পাখি আকাশে উড়ে যায়। লিওনও পাশেই ছিল, সেও বুঝতে পায় বড় কিছু হতে যাচ্ছে। মনস্টার হিউনসু ও লিওনকে খুঁজতে খুঁজতে এটা অনুভব করে, আর আমরা দেখি যে মাটির নিচ থেকে অনেক বড় একটি মনস্টার বেরিয়ে আসে, যা দেখে স্যাংওয়ান অনেক খুশি হয়ে যায়। সে মানুষকে মনস্টার বানানোর সাথে সাথে সে মনস্টারদেরকে কন্ট্রোল করতে পারে। এক কথায় মনস্টারস তার কথা শোনে, সে যেটাই বলবে মনস্টার সেটাই করবে। এটাই ছিল তার শক্তি, আর এরকম পাওয়ারই স্যাংওয়ান সবসময় চাইতো। আমরা দেখি যে মাটির নিচ থেকে অনেক বড় একটি মনস্টার বেরিয়ে আসে। স্যাংওয়ান তার এই শক্তি দেখে এত খুশি হয়ে যায়, সেটা তাকে দেখে বোঝাই যাচ্ছিল। যেখানে কেইয়াং এর মেয়ে সেই বিশাল বড় মনস্টারকে জাগিয়ে তোলে, যাকে আমরা সিজন 1-এও দেখেছিলাম। এখানে কেইয়াং এর মেয়ের ডাকে আরো কিছু মনস্টার চলে আসে, যা দেখে পাশেই তাদের উপর নজর রাখছিল ইয়ংহো অনেক খুশি হয়ে যায়, কারণ সে মনস্টারদের মারতে খুব মজা পায়। সে একটু সাইকো টাইপের ছিল, আর তার পাওয়ার ছিল নিজের বডি থেকে এক ধরনের অ্যাসিডের মতো তরল পদার্থ বের করা। সেই অ্যাসিডের মতো তরল পদার্থ এত খতরনাক যে সামনে যাই থাকুক না কেন সেটা নিমিষেই গলে যায়। সে সেই মনস্টারদের দেখে বলে, এখন হবে আসল মজা। সে মনস্টারদের উপর ঝাঁপিয়ে পড়ে আর নিজের বিষাক্ত অ্যাসিডে পুড়িয়ে মারা শুরু করে। এদিকে লিওনের পিছনেও মনস্টার পড়ে যায়। মনস্টারদের দেখে সে সেখান থেকে পালায়, আর পালিয়ে সে একটি টাওয়ারের মধ্যে চড়ে যায়। ঠিক তখনই দেওয়াল ভেঙে সেই মনস্টার এখানে চলে আসে, যাকে দেখে লিওনের চোখ বড় বড় হয়ে যায়। তারা দুজনেই একে অপরকে দেখতে থাকে, আর সে তার উপর হামলা করবেই। ঠিক তখনই এখানে মনস্টার হিউনসু এসে লিওনকে বাঁচায়, আর তার তীক্ষ্ণ ডানাওয়ালা উইংস দিয়ে সেই মনস্টারের উপর হামলা করে দেয়। সে তার উইংস তার বডিতে ঢোকাচ্ছিল আর বের করছিল, আর রক্ত চারিদিকে ছিটকে ছিটকে বের হচ্ছিল। সেই ব্যথায় মনস্টার এখানে চিল্লাতে থাকে। এদিকে লিওন ইয়ংহো তাদের লড়াই দেখে হয়রান হয়ে যায়। মনস্টার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ মনস্টার হিউনসু সেই মনস্টারের ছোট ছোট টুকরো করে দেয়। তখনই পিছনে থাকা ইয়ংহো এসে বলে, তুমিও কি আমাদের মতো? এতে মনস্টার হিউনসু তার হাত কেটে দেয়। মনস্টার হিউনসু তাকে বলে, তুই এবং তোর ওই ফাটিচার বন্ধুর মতো আমি ল্যাবের মধ্যে তৈরি হইনি। তুই কি এত হ্যান্ডসাম চেহারা এত তাড়াতাড়ি ভুলে গেলি? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে স্যাংওয়ান যখন ব্যামসিয়াং এ হিউনসুকে নিজের সাইডে করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। এই জন্য স্যাংওয়ান সেখানে থাকা অন্যান্য স্পেশাল ইনফেক্টিদের নিজের সাইডে করে ফেলেছিল, আর তাদের মধ্যে দুজন হলো চিসিওক আর ইয়ংহো। অতঃপর এখানে ইয়ংহোর মনে পড়ে যায় ব্যামসিয়াং এ হিউনসু আর স্যাংওয়ানের ফাইটের কথা। হিউনসু তাকে বলে, এখনো কি তোরা স্পেশাল ইনফেক্টিদের খুঁজছিস? আর এখন পর্যন্ত কতজনকে পেয়েছিস তোরা, হ্যাঁ? ইয়ংহো এখানে কিছুই বলে না। ইয়ংহো নিজের হাত ফেরত চায়, মনস্টার হিউনসু তাকে দিয়েও দেয়, কিন্তু যখন সে তার হাত তুলতে যায় তো মনস্টার হিউনসু তার উপর হামলা করে বলে, আমি কি তুলতে বলছি? ইয়ংহো এখানে ব্যথায় চিল্লায়। তখন মনস্টার হিউনসু বলে, উইমিয়ং কোথায়, মানে স্যাংওয়ান? ইয়ংহো বলে, স্টেডিয়ামে। সে কি এখনো সেই বডির মধ্যে এখনো আছে, সেই আদামরা বডিতে? ইয়ংহো বলে, হ্যাঁ, সে কয়েকদিনের মধ্যেই অন্য বডিতে চলে যাবে। মনস্টার হিউনসু বলে, পারবে না, কারণ তার আগেই আমি তার খেলা শেষ করে দেব। এরপর সে তাকে স্টেডিয়ামের দিকে টেনে নিয়ে যেতে থাকে। এদিকে আমরা স্যাংওয়ান আর কেইয়াং এর মেয়েকে দেখি। এরা সেফটি ক্যাম্পে ফিরে আসে, যেখানে কিছু নিও হিউম্যানস এসেছে তাদের মতোই নিও হিউম্যানসদের খুঁজতে। আর এই নিও হিউম্যানসদের ব্যাপারে আমরা একটু পরেই আরো অনেক কিছু জানতে পারবো। কিন্তু স্যাংওয়ান এসে তাদের সবাইকে মেরে ফেলে। সার্জেন্ট তাক বলে, তুই না বলেছিলি মানুষদেরকে মারবি না? স্যাংওয়ান বলে, আমি বলেছিলাম শুধু মানুষদেরকে মারবো না। সার্জেন্ট তাক বলে, এরা মানুষ নয় তো কি? তো স্যাংওয়ান বলে, স্টেডিয়ামের বাইরেও তো একটি দুনিয়া আছে, তুমি জানো এরা আসলে কি? বাইরে এদের পুরো বাহিনী আছে। এরপর স্যাংওয়ান তার মেয়েকে নিয়ে স্টেডিয়ামের ভিতরে আসে। তখনই কেইয়াং পেছন থেকে তাদের পিছু নেয়। কেইয়াং এর মেয়ে এটা বুঝতে পায় যে কেউ তো তাদের পিছু নিচ্ছে। অতঃপর স্যাংওয়ান তাকে বলে, ও আমি তো ভুলে গেছি তোমার উপহারের কথা। এরপর কেইয়াং এর মেয়ে সেই বাচ্চা দুটোর কাছে যায়, আর তাদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে গিয়ংসুর বল আর গ্লাভ নেয়। আর সেখান থেকে সে যাচ্ছিলই, তখনই কেইয়াং এসে তাকে জড়িয়ে ধরে। কেইয়াং এর মেয়ে এত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, বলে, মা তুমি এখানে? তুমি তো
এখনো মানুষ? আমি তো তোমায় মনস্টার বানিয়ে দিয়েছিলাম। কেইয়াং তাকে বলে তুমি কি সত্যি চাও আমি মনস্টার হয়ে যাই? সে বলে হ্যাঁ। কেইয়াং বলে কেন? সে বলে যাতে আমি তোমায় ঘৃণা না করতে পারি। এতে কেইয়াং এর অনেক খারাপ লাগে। আমাকে কি তোমার ঘৃণা হয়? সে বলে কারণ তুমিও আমায় ঘৃণা করো, কারণ আমি মনস্টার। অ্যাকচুয়ালি কেইয়াং তার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল যখন সে জানতে পায় যে তার মেয়ে মনস্টার। আর তার মেয়ে তো জানতো না যে তার সাথে এগুলো কেন হচ্ছে। সে তো অবুঝ ছোট বাচ্চা ছিল, কিন্তু তারপরেও কেইয়াং তার সাথে খুবই খারাপ ব্যবহার করছিল, তাকে মারছিল, তার হাত কেটে দিয়েছিল, তাকে কোথাও যেতে দেয়নি। সে যখন কোনো মানুষকে ভুল করে মনস্টার বানিয়ে দিত তো কেইয়াং তার উপর অনেক চিল্লাতো। তার মা তাকে অনেক ভয় পেত যে সে একটা মনস্টার। এটাই কেইয়াং এর মেয়ের মনে বসে যায়। কেইয়াং এর মেয়ে বলে তোমারই তো আমার সাথে থাকতে ভয় লাগে, আমি মনস্টার জন্যই তুমি আমাকে ঘৃণা করো, তাই না? কেইয়াং এর মেয়ে কেইয়াংকে বলে তুমি মনস্টার হলে হয়তো আমায় বুঝতে পাবে। কেইয়াং তাকে সবকিছু বোঝায় যে সে অনেক ভয় পেয়ে গেছিল সেই সময় যখন সে সবাইকে মনস্টার বানিয়ে দিচ্ছিল। তার মনে এটাই ভয় ছিল যে সে কাউকে যেন মনস্টার না বানিয়ে দেয়, যার জন্যই সে তার সাথে এরকম ব্যবহার করেছে। আর তার হাত কেটে দিয়েছিল এই জন্যই কারণ যদি কখনো তার মেয়ে মনস্টার হয়ে যায় তাহলে সে যেন তাকে চিনতে পারে, এই জন্যই। সে তার মেয়েকে বলে যদি আমাকে মাফ করতে পারো তাহলে আমার সাথে দেখা করতে এখানে আসো। অতঃপর সে এখান থেকে যায়। এদিকে চিসিওক আর লিমু সেই নিও হিউম্যানের টুকরোগুলো খাঁচায় বন্দি করে দেয়, যা স্যাংওয়ান তাদের টুকরো টুকরো করেছিল, কারণ তারা টুকরো থেকেই কাকুন হয়ে জন্ম নিতে পারে। এই জন্য তারা তাদের টুকরোগুলোকে খাঁচায় বন্ধ করে দেয়। এরপর তারা যাবে, চিসিওক সার্জেন্ট তাকে বলে তোরা বাইরে কেন? মানুষদের বাইরে আসতে মানা করা হয়েছে জানো না? এখান থেকে পালানোর প্ল্যান চলছে নাকি তোমাদের? তোমাদের এই ইউনিফর্ম অনেক চেনা চেনা লাগছে। সেই চারজন এই ইউনিফর্ম পরেই এসেছিল, মানে সার্জেন্ট কিম আর বাকি সোলজারদের কথা বলছে। সে সার্জেন্ট তাকে বলে তুমি তাদের ব্যামসিয়াংয়ে কেন পাঠিয়েছিলে? এখন এই ইউনিফর্ম খুলে ফেলো, তোরা এখন এখানে বাকি লোকেদের সাথেই থাকবি। আর হ্যাঁ, নিয়ম ভেঙেছ তো এর শাস্তি তো পেতেই হবে তোমাদের। তো সে লিমুকে অর্ডার দেয় এই সোলজারকে মেরে ফেলার। লিমু যখন তার টেন্টিকেল বের করবে সার্জেন্ট তাক সেই টেন্টিকেল ধরে ফেলে, তার হাত দিয়ে রক্ত পড়তে থাকে। এতে সার্জেন্ট তাক বলে ইনফেক্টেড লোক তো যে কোনো জায়গায় যেতে পারে, তাই না? এটাই তো নিয়ম বানিয়েছিলিস তোরা। তো দেখ আমিও ইনফেক্টেড। এতে সার্জেন্ট তাকের কেটে যাওয়া হাত আপনা আপনি ঠিক হয়ে যায়। এতে সেই সোলজার অবাক হয়ে যায়। সার্জেন্ট তাক বলে এখন কি কিছু বলা বাকি আছে? এরপর সেই সোলজার গিয়ে বাকি সব সোলজারদের সব বলে দেয়। এটা শোনার পর সেখানে থাকা সব সোলজার তো অবাক হয়ে যায় যে তাদের ক্যাপ্টেনই ইনফেক্টেড হয়ে গেছে। এদিকে সার্জেন্ট তাক ডক্টর লিমের ল্যাবে আসে আর দেখে যে ডক্টর লিম লক হয়ে পড়ে আছে। সে গিয়ে দরজা খোলে, বলে ভিতরে লক কিভাবে হলে? ডক্টর লিম বলে ছাড়ো, অনেক লম্বা কাহিনী, বলো এখানে আসার প্রয়োজন কেন পড়লো সার্জেন্ট তাক? সার্জেন্ট তাক বলে আমি তাদের বলে দিয়েছি যে আমার মধ্যে সিমটমস আছে, আমাদের এখন তাদের উপর হামলা করা উচিত, মানে এরা ভিতরে ভিতরে এদের মারার প্ল্যান করছিল। ডক্টর লিম বলে এখন না, মনে আছে বলেছিলাম তাদের মারার জন্য আমাদের কাছে যা হাতিয়ার আছে অনেক কম। সার্জেন্ট তাক বলে এর মানে আমাকেই মনস্টার হয়ে তাদের সাথে লড়তে হবে? ডক্টর লিম বলে না না, তুমি জানো বাইরে এদের মতো আরো কত কি আছে, কিন্তু এই ইনফেক্টিসরা কাকুন্সের মধ্যে থাকা নিও হিউম্যান্সদের অনেক ঘৃণা করে, তাদের দেখতেই পায় না, একদম দেখার সাথে সাথে তাদের কাকুন নষ্ট করে দেয়। কিন্তু কেন? এটাও আমরা জানবো একটু পরে। এদিকে আমরা দেখি যে সার্জেন্ট কিম ঘুমাচ্ছিল, তার সামান্য আওয়াজে চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়, আর সে দেখে যে সেই কাকুন খুলে গেছে, কিন্তু সেই মনস্টার এখনো হাঁটু গেড়ে বসে আছে। আর তখনই সামনে সেই লোকটি আসে, যে লোকটি নিজের গলা কেটে কাকুনের মধ্যে চলে গিয়েছিল, যে আসলে আর কেউ না, লিওনের দাদা মিস্টার লি, যাকে আমরা সিজন 1-এ দেখেছিলাম, আর সিজন 2-তে আমরা দেখেছিলাম যে সে একটা কাকুন থেকে বের হয়েছিল। সার্জেন্ট কিম তার দিকে অদ্ভুতভাবে দেখে, কারণ সে একদম মানুষের মতো লাগছিল। তখন সেই লোকটি মানে মিস্টার লি বলে ভালো হয়েছে তুমি আমার কথা শুনেছ, না হলে মানুষ তো আমার কথাই শোনে না, তারা পালিয়ে যায় আর শেষমেশ মারা যায়। অতঃপর সেই মনস্টার এখান থেকে চলে যায়। মিস্টার লি সার্জেন্ট কিমকে বলে তুমি অনেক বুদ্ধিমান আছো, আর তুমি যদি আমার সাহায্য না করতে তাহলে আমি কখনোই ফিরে আসতে পারতাম না। তখন সার্জেন্ট কিম তাকে জিজ্ঞেস করে তুমি তো কালকে রাতে মারা গিয়েছিলে। মিস্টার লি বলে আমাদের দুজনেরই মনে অনেক কোয়েশ্চেন আছে। সার্জেন্ট কিম বলে আপাতত এটার জবাব দাও, তুমি কি কোনো মনস্টার? মিস্টার লি বলে না। সে বলে তাহলে কি তুমি মনস্টারকে কন্ট্রোল করো? মিস্টার লি বলে না, আমরা একে অপরকে বুঝি, তুমিও বুঝে যাবে। তুমি জানতে চাইছিলে না যে আমি কে বা কি?
আমি হলাম নিও হিউম্যান, আমরা নিজেদেরকে এটাই বলে থাকি। অতপর মিস্টার লি সার্জেন্ট কিমকে একটা গিফট দেয়, যেটা একটা বিস্কুটের ডাব্বা ছিল। বলে আমার তরফ থেকে একটা উপহার, এক নতুন বন্ধুত্বের আগমনের জন্য। অতপর সার্জেন্ট কিম বন্দুক নিচে করে আর সেখানে থাকা খাবারের জিনিসপত্র, ওষুধ ব্যাগে ভরা শুরু করে আর তাকে জিজ্ঞেস করে এই কাকুনের মতো দেখতে জিনিসটি কি। মিস্টার লি বলে এটা অনেক গরম, এর ভিতরে যেতেই আমাদের পুনর্জন্ম হয়। ইনফেক্টেড হওয়ার পর আমি মনস্টার হয়ে গেছিলাম, কোনো কারণে আমি মারা যাই, যার কারণে আমি এই কাকুনের ভিতর চলে যাই আর আমার নিও হিউম্যান হিসেবে পুনর্জন্ম হয়। মানে বন্ধুরা, এইভাবে বুঝতে পারো যে যদি কোনো মানুষ তাদের নাক দিয়ে রক্ত পড়ে, এর মানে তারা ইনফেক্টেড আর তারা মনস্টার হয়ে যাবে। আর যদি তারা 15 দিন নিজেকে আটকাতে পারে তাহলে তারা স্পেশাল ইনফেক্টেড হয়ে যাবে। আর যারা যারা মনস্টার হয়ে গেছে তারা কোনো কারণে মারা গেলে তারা এইভাবে কাকুনের ভিতর চলে যায় আর নিও হিউম্যান হিসেবে জন্ম নেয়। আর এই নিও হিউম্যান যতবার মারা যাবে ততবারই কাকুনের ভিতরে গেলে তারা নিও হিউম্যান হিসেবে আবার পুনর্জন্ম নেবে। কিন্তু এটা স্পেশাল ইনফেক্টেডরা করতে পারে না, এই জন্যই তারা এদের দেখতে পায় না। এদিকে আমরা স্যাঙ্গুয়ান আর সার্জেন্ট তাকে দেখি। সে সার্জেন্ট তাকে বলে আর কতদিন নিজেকে আটকাবি, এইবার নিজেকে আটকাস না, মনস্টার হয়ে যা। সার্জেন্ট তাক বলে এটা ছাড়ো, বলো এগুলো কি। স্যাঙ্গুয়ান বলে এরা সেই লোকগুলি যারা কিছুক্ষণ আগে এখানে এসেছিল, এরা ব্যামসিয়াংয়েও এসেছিল আর সেখানে কিন্তু মিস্টার লিও ছিল, তারা সেখানে নিজের লোকেদের খুঁজতে এসেছিল। স্যাঙ্গুয়ান বলে আমি সেখানে সবাইকে মেরে ফেলেছিলাম, কিন্তু তারা আবার কাকুন হয়ে আবার জ্যান্ত হয়ে যায়। তখন সার্জেন্ট তাক বলে তাহলে মনস্টারাইজেশনের পরবর্তী স্টেজ অমর হচ্ছে। স্যাঙ্গুয়ান সেখানে থাকা কাকুন নষ্ট করে দেয় আর বলে এরা যতবারই জন্ম নেবে আমি ততবারই এদের মেরে ফেলবো, এরা এখানে নিজেদের মতো লোকেদের খুঁজতে এসেছিল, কোথাও তুই আরো কাকুনকে লুকিয়ে রাখিসনি তো। সার্জেন্ট তাক বলে না, আমি এগুলো প্রথমবার দেখছি। স্যাঙ্গুয়ান তাকে বলে যদি তুই দেখে থাকিস তাহলে আমাকে অবশ্যই জানাবি। এদিকে মিস্টার লি সার্জেন্ট কিমকে বলে তারা প্রকৃতির ভারসাম্য বিগড়ে দিচ্ছে। সার্জেন্ট কিম বলে কারা, স্পেশাল ইনফেক্টিসরা? মিস্টার লি বলে তারা জানে যে আমরা যখন কাকুনে থাকি তখন অনেক কোমল অবস্থায় থাকি। তো সার্জেন্ট কিম বলে তারা আসলে চাচ্ছে কি? মিস্টার লি বলে হয়তো তারা আমাদেরকে একসাথে মারার কোনো উপায় খুঁজছে। সার্জেন্ট কিম বলে তাদের উদ্দেশ্য যদি তোমাদেরকে মারা হয় তাহলে তারা স্টেডিয়ামের দিকে কেন গেছে? মিস্টার লি বলে হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। সার্জেন্ট কিম বলে তুমি তখন থেকে আমরা করছো, তো বাইরে আরও কত নিও হিউম্যানস আছে। তো মিস্টার লি বলে তোমার কি মনে হয় কতগুলো লোক মনস্টার হয়ে গেছে? সেই সময় আর বেশি দূরে নয় যখন সবাই মনস্টার থেকে নিও হিউম্যান হয়ে যাবে, শুধু স্পেশাল ইনফেক্টিসরা ছাড়া। এই জন্যই স্পেশাল ইনফেক্টিসরা আমাদের দেখতে পায় না। সে সার্জেন্ট কিমকে বলে আমাকেও স্টেডিয়াম নিয়ে চলো। তো সার্জেন্ট কিম বলে তুমি প্রথমে এটা বলো যে এই স্পেশাল ইনফেক্টিসরা ভয় পায় কিসে? মিস্টার লি বলে আমাদেরকে, মানে নিও হিউম্যানসদের। এরপর এরা স্টেডিয়ামের দিকে বেরিয়ে যায়। এদিকে হিয়নসু ইয়ংহোকে মারতে মারতে স্টেডিয়ামের দিকেই যাচ্ছিল। লিওনও এখানে ফিরে আসে আর বাকি সবাইকে সবকিছু বলে আর তারাও স্টেডিয়ামের দিকে বেরিয়ে যায়। ইয়ংহো মনস্টার হিয়নসুকে বলে আগের বারের মতো তুই এবারও ভুল করছিস, তোর মানুষদের সাইডে না হয়ে আমাদের সাইডে হওয়া উচিত ছিল। মনস্টার হিয়নসু বলে আমি এটা মানুষদের জন্য করছি না, আমি শুধু একজনের জন্য করছি, আর সেটা হলো হিয়নসু। ভুল করেছিস তোরা আমার সাথে পাঙ্গা নিয়ে, তোদের সবারই আমি এমন অবস্থা করবো যে তোরা মরার জন্য ভিক্ষা চাইবি। আর তখনই ইয়ংহো মনস্টার হিয়নসুর পা অ্যাসিড দিয়ে গলানোর চেষ্টা করে আর এই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যায়। মনস্টার হিয়নসু বলে তুই তো এবার গেছিস। এদিকে আমরা স্টেডিয়ামে কেইয়াং এর মেয়েকে দেখি যে গিয়ংসুর বল তাকে ফিরিয়ে দেয়, যা সেই বদমাস ছেলেরা তার কাছ থেকে নিয়ে গেছিল, আর বলে আমার মা ফিরে এসেছে, কিন্তু এবার আমায় নিতে। আমার মনে হয়েছিল যে সে আমাকে ঘৃণা করে, কিন্তু না, সে শুধু আমার জন্য এসেছে। গিয়ংসু তাকে বলে তোমার তো মা আছে, তোমার তার কাছে যাওয়া উচিত, আমার তো মা মারা গেছে, আর এইবার তোমার মায়ের কাছ থেকে তোমার নামটাও শুনে নিও। কিন্তু এই সব সেই চশমা পরা লোকটি শুনে স্যাঙ্গুয়ানকে বলে দেয়। অতপর সে যখন তার মায়ের কাছে যায় আর তারা সেখান থেকে পালাবেই কি কেইয়াং এর মেয়ে তাকে জিজ্ঞেস করে মা আমার কি কোনো নাম আছে? কেইয়াং তাকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আছে, আমি রেখেছি তোমার নাম। আর তখনই সেখানে স্যাঙ্গুয়ান চলে আসে। স্যাঙ্গুয়ান কেইয়াং বলে তাকে ডাকে। কেইয়াং এখানে ভয় পেয়ে যায় আর গান পয়েন্ট করে। স্যাঙ্গুয়ান তাকে বলে অনেক মিস করেছি তোমাকে। কেইয়াং বলে স্যাঙ্গুয়ান তো মারা গেছে। স্যাঙ্গুয়ান বলে না, আমি মারা যাইনি, শুধু আমার বডি বদলে গেছে। তুমি তো সব জানো, আমার বডির অবস্থা তো তুমি দেখেছিলে, কিন্তু আমার রুহু আত্মা এখনো বেঁচে আছে আর আমি তোমাকেই ভালোবাসি। আমার বডি বদলে যাওয়ার পরও আমি তোমায় খুঁজতে গেছিলাম গ্রিন হোমে, আমি তোমায় অনেক মিস করেছি কেইয়াং। এটা বলতে বলতে স্যাঙ্গুয়ানের চোখে জল চলে আসে। এখানে আমরা স্যাঙ্গুয়ানের চেহারাও দেখি, যা কেইয়াং এর চোখে ভেসে উঠছিল স্যাঙ্গুয়ানের কথা শুনে, যার জন্য কেইয়াং এরও চোখে জল চলে আসে। স্যাঙ্গুয়ান তাকে জড়িয়ে ধরে আর কেইয়াং এর হাত থেকে বন্দুক নিচে পড়ে যায়।
অতঃপর কেইয়াংও তাকে জড়িয়ে ধরে আর পুরনো দিনের কথা মনে করে যে কত হ্যাপি ছিল তারা, কিন্তু শেষটা তাকে বাধ্য করে দেয় এমনটা করতে। সে তার চোখে হামলা করে আর তারা দুজনেই একে অপরকে মারা শুরু করে। স্যাংওয়ান তার টেন্টিকেল তার ঘাড়ের আর পার করে দেয়। কেইয়াং তার মেয়েকে এখান থেকে পালাতে বলে, সেও এটা দেখে এখান থেকে পালায়। স্যাংওয়ান তাকে বলে, তুমি অনেক বড় ভুল করলে কেইয়াং। এটা বলে সে তাকে ছেড়ে কেইয়াং এর মেয়ের পিছনে যায়। স্যাংওয়ান তার হাত বড় করে তাকে ধরার চেষ্টা করে, তখনই কেইয়াং তার উপর বন্দুক দিয়ে ফায়ার করে আর তাকে পিছন থেকে ধরে নিচে ফেলে দেয় আর তার উপর ফায়ার করে। সে উঠে যেতই কি স্যাংওয়ান তার হাত কেটে দেয় আর তার লম্বা টেন্টিকেল দিয়ে তার মেয়েকে ধরে ফেলে। কেইয়াং এর মেয়ে বলে, ছাড়ো আমায়। সে চিল্লায়। কেইয়াং এর এখানে অনেক কষ্ট হচ্ছিল, তার একটা পুরো হাত কেটে গেছে। আর স্যাংওয়ান তাকে কাছে টেনে নিয়ে বলে, এটা আমাদের বাচ্চা কেইয়াং, এটা আমাদের বাচ্চা। বন্ধুরা, সিনটা অনেক ডিপ্রেসিং ছিল, ভাবতেই কেমন জানি লাগছে। তারা একটা ফ্যামিলি হওয়ার পরেও এরকম, তারা দুজনই রক্তাক্ত অবস্থায় ছিল। সে কেইয়াংকে বলে থ্যাংক ইউ এত সুন্দর উপহারের জন্য। সে তাকে নিচে ফেলে দেয়। কেইয়াং তাকে বলে, প্লিজ একে ছেড়ে দাও, তুমি আমার বডি নাও। স্যাংওয়ান বলে, তোমার বডি আমার কোনো কাজে আসবে না, তুমি শুধু একে জন্ম দেওয়ার একটা উপায় ছিলে, এর থেকে বেশি আর কিছু না। তখনই কেইয়াং তার উপর ফায়ার করে, যার জন্য সে নিচে পড়ে যায়। কেইয়াং তার মেয়ের কাছে আসে আর বলে, তোমায় এখান থেকে যেতে হবে ইসু। সে কাঁদতে কাঁদতে বলে, এটা কি আমার নাম? কেইয়াং বলে, হ্যাঁ এটাই তোমার নাম। সো ইসু, আমায় মাফ করিস, আমি তোমাকে এই নামে ডাকিনি কখনো। আর তখনই স্যাংওয়ান এসে তার টেন্টিকেল কেইয়াং এর ভিতরে ঢুকিয়ে দেয়। কেইয়াং তার মেয়েকে বলে, যাও এখান থেকে যাও। আর এটা বলতে বলতেই সে সেখানেই মারা যায়। ইসু এখানে তার মাকে মারা যেতে দেখে কান্না করতে থাকে। সে প্রথমবার কিছু হারানোর ব্যথা বুঝতে পারছিল। সে তার মাকে মনস্টার বানানোর চেষ্টা করে, কিন্তু এবার কিছুই হয় না। আর সে হাউমাউ করে কান্না করতে থাকে, মা প্লিজ ওঠো, মা প্লিজ ওঠো। তখন স্যাংওয়ান বলে, তোমার উপর ভরসা করে অনেক বড় ভুল করেছি। এদিকে ইসু তো কান্নাই করতে থাকে। স্যাংওয়ান বলে, তুমি তো বলেছিলে কেইয়াং মনস্টার হয়ে গেছিল। সে বলে, মা মারা যাচ্ছিল, এই জন্য আমি তাকে মনস্টার বানিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি এখন তাকে কেন মারলে? অতঃপর স্যাংওয়ান অত কিছু না দেখে তাকে তুলে তার বডিতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পায় না, কারণ ইসুর মধ্যে শক্তি এমনটা ছিল যেটা স্যাংওয়ানকে এমনটা করতে আটকায়, যার জন্য স্যাংওয়ান তাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এখান থেকে। এদিকে আমরা ইয়ংহো কে দেখি, যার দুটো হাত কেটে দিয়েছিল মনস্টার হিউনসু। সে দৌড়ে দৌড়ে তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মনস্টার হিউনসু অলরেডি তার উপরেই চড়ে বসে আছে। সে তাকে ধরে আর মারতে মারতে স্টেডিয়ামের দিকে নিয়ে যায়, মানে সেফটি ক্যাম্পের দিকে। এদিকে চ্যানিয়াং আর লিওনও তাদের পিছু নিচ্ছিল। আর তখনই তাদের সামন দিয়ে মিস্টার লি আর সার্জেন্ট কিম গাড়ি নিয়ে যায়। লিওন মিস্টার লি কে দেখে, মানে তার দাদা। লিওন তার দাদাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু মিস্টার লি তাকে দেখে কোনো রিয়াকশন তো দূরের কথা, সে গাড়িও থামায় না আর সেখান থেকে চলে যায়। তারা কিছু দূর গিয়ে দেখে যে মনস্টার হিউনসু ইয়ংহোকে নিয়ে যাচ্ছিল। সার্জেন্ট কিম তাদের দেখে তাদের দুজনকেই উড়িয়ে দেয়। সার্জেন্ট তার গাড়ি থেকে নেমে ইয়ংহোকে মারা শুরু করে। এদিকে মিস্টার লি মনস্টার হিউনসুর কাছে যায় আর বলে, তোমার পাখনা তো জানালায় আটকে গেছে। মনস্টার হিউনসু বলে, ও তুই এখনো বেঁচে আছিস? মিস্টার লি বলে, তৈরি হয়ে যা, সবকিছু এখন অনেক মুশকিল হতে চলেছে, আর আমায় মিস তো করেছো তাই না? তখনই মনস্টার হিউনসু উঠে তার উইংস এর হাওয়া খাওয়ায় তাকে আর বলে, মিস নয়, অনেক মিস করেছি তোকে আমি। এখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু মনস্টার হিউনসু মিস্টার লিকে একদম ছুতেও পারছিল না। সে একদম আচমকা তার সামনে চলে আসে। মনস্টার হিউনসু বলে, অনেক ফাস্ট হয়ে গেছিস হ্যাঁ? মিস্টার লি বলে, না, হয়তো তুমি স্লো হয়ে গেছো। মনস্টার হিউনসু এত চেষ্টা করে তাকে মারার, কিন্তু তার ডানা তাকে ছুতেও পায় না। এদিকে সার্জেন্ট তাক ইয়ংহোকে মারতেই থাকে। তারপর পরপর গুলি চালায় তার মারা যাওয়া সোলজার্সদের নাম নিয়ে। এদিকে সেখানে দৌড়ে চ্যানিয়াং লিওন হানি চলে আসে। ইয়ংহো সার্জেন্ট কিমের উপর অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু চ্যানিয়াং এসে তাকে বাঁচায়। এই সুযোগে ইয়ংহো মনস্টার হিউনসু আর মিস্টার লি যে বাসের মধ্যে লড়াই করছিল, সে সেই পুরো বাসকেই নিজের অ্যাসিডের মধ্যে ঢেকে দেয়। এতে পুরো বাস গলে যাচ্ছিল। এমনটা করে ইয়ংহো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এরা মারামারি বন্ধ করে বাসের কোনায় বসে যায়। মনস্টার হিউনসু বলে, এটা সেই বান্দরের কাজ। মনস্টার হিউনসু দেখে যে মিস্টার লি এর উপর অ্যাসিড পড়বে, তো সে তার উইংস তার আগে করে দেয়। এতে আমরা বুঝতে পাই যে তারা লড়ছিল তার ফিরে আসার আনন্দে, একে অপরকে মারার জন্য নয়। এদিকে তাদের বাসের ভিতর গলে যেতে দেখে তাদের বাঁচাতে যাওয়ার চেষ্টা করে লিওন। মনস্টার হিউনসু মিস্টার লি কে বলে, আরে তুই তো কিছুই করছিস না। মিস্টার লি বলে, করছি তো। মনস্টার হিউনসু বলে, কোথায়? আমি তো দেখতে পারছি না, এখানে সবকিছু তো আমি করছি। মিস্টার লি বলে, আমি দেখতে চাই যে তুই এতদিনে কতটা যোগ্য হয়েছিস। মনস্টার হিউনসু বলে, আচ্ছা বাবু, এই ব্যাপার।
এটা শুনে মনস্টার হিউনসু তাকে বেরোনোর রাস্তা বানিয়ে দেয়, বলে দেখাও তুমি কতটা ফাস্ট। মিস্টার লি বলে আর তুই? মনস্টার হিউনসু বলে আমার চিন্তা করতে হবে না। এদিকে লিওন তার ভাইয়ের কাছে যেতে চাচ্ছিল, তো সার্জেন্ট তাক এসে তাকে চড় থাপ্পড় বসিয়ে বলে ও তোর ভাই? সে কারো ভাই নয়, ভাই তো দূরে থাক, সে কোনো মানুষই নয়। এরপর সে তাকে গাড়িতে বসিয়ে চ্যানিয়াং হানিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে মনস্টার হিউনসুর বানানো রাস্তা দিয়ে মিস্টার লি এক লাফ দিয়ে সেই অ্যাসিড ভরা বাস থেকে বেরিয়ে আসে। সেটা লিওন দূর থেকে দেখতে পায়, আর তখনই তাদের গাড়ি খারাপ হয়ে যায়, আর সে গাড়ি থেকে নেমে তার ভাইয়ের কাছে ছুটে আসে। মিস্টার লি তাকে দেখে কোনো রিয়াকশন দেয় না। লিওন গিয়ে তার হাত ধরে। মিস্টার লি বলে হাত ছাড়ো। এটা শুনে লিওন বলে কি বললে? মিস্টার লি বলে সেই আর্মি সার্জেন্ট কিম কোথায় গেল? লিওন তাকে ভাই বলে ডাকে, কিন্তু মিস্টার লি বলে তুমি কি স্টেডিয়ামে যাওয়ার রাস্তা জানো? তখন লিওন তাকে বলে তুমি কি শুধু এটুকুই জানতে চাও আমার কাছ থেকে? মিস্টার লি বলে তুমি কি আমার অপেক্ষা করছিলে? অথবা লিওন বলে হ্যাঁ করছি, এটাও কি জিজ্ঞেস করার মতো কোনো কথা হলো? সে কান্না করা শুরু করে, বলে তুমি আমায় খুঁজছিলে তাই না? তো মিস্টার লি তার হাত সরিয়ে বলে একদম না। সে তার ভাইয়ের সেই কথা মনে করে যখন সে তাকে ফিরে আসার প্রমিস করেছিল, যেটা আমরা সিজন 1-এ দেখেছিলাম। কিন্তু এখন সে এমন কেন করছে সে বুঝতে পারছে না। লিওন বলে তুমি বলেছিলে তুমি ফিরে আসবে, আর এতদিন ধরে আমি তোমায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলাম। তুমি কি একবারও আমার সাথে দেখা করার কথা ভাবোনি? মিস্টার লি বলে আমি তোমাকে কেন খুঁজবো? লিওন বলে তুমি তো আমার ভাই তাই না, আমার বড় ভাই। কতদিন ধরে আমি তোমার অপেক্ষা করছিলাম, কিন্তু আজ আমার সাথে কথাই বলতে চাচ্ছ না। মিস্টার লি বলে প্লিজ আমায় বলো আমি তোমায় কেন খুঁজতাম, আছে কি কোনো কারণ তোমার কাছে? এদিকে ইসুকে স্যাংওয়ান বন্দি করে রাখে, আর সে ডক্টর লিমের কাছে যায়। ডক্টর লিম স্যাংওয়ানকে বলে তোমার ফির কি হলো? স্যাংওয়ান বলে বলতে পারো এগুলো আমার বউয়ের দেওয়া চিহ্ন। ডক্টর লিম বলে তুমি কি কেইয়াং এর সাথে দেখা করতে গেছো? স্যাংওয়ান বলে হ্যাঁ। তো স্যাংওয়ান ডক্টর লিমকে বলে তুই তো বলেছিলিস যে তুই কিয়ংকে এখানে কখনোই দেখিসনি। ডক্টর লিম বলে আমি তোকে যা যা বলেছি সব সত্য বলেছি, কিন্তু বন্ধুরা আমরা তো জানি যে সে মিথ্যে বলছে। তো ডক্টর লিম বলে তুমি বেকার সন্দেহ করছো। তো তার সাথে দেখা করে তোমার কেমন লাগলো? স্যাংওয়ান বলে ভালো, কিন্তু এটাই ছিল আমাদের শেষ দেখা। ডক্টর লিম বলে তুমি আফসোস তো করতে আসোনি এখানে, তাহলে কি ডক্টরকে এখানে দেখাতে এসেছো? তোমার ক্ষত জায়গা আগের মতো করে ঠিক হচ্ছে না। স্যাংওয়ান বলে আমি যে কাজ দিয়েছিলাম তোকে সেটা করেছিস? ডক্টর লিম বলে যে কাজ তুমি 1 বছর ধরে করতে পারছো না আমি সেটা একদিনে কিভাবে করে দেই। এতে স্যাংওয়ান রেগে তাকে বলে যদি তুই বাঁচতে চাস তো এটা খুঁজে বের করতে হবে তোকে, এত সময় কেন লাগছে বলো? তখন ডক্টর লিম তাকে বলে তোমার আগের ট্রান্সফারের কথা ভাবো, সেই সময় তোমার বডির কন্ডিশন কি ছিল এটা ভাবো। প্রথমবার তুমি ব্যথা সহ্য করতে পারোনি, যার জন্য তোমার ট্রান্সফার হয়েছিল। এর পরের বারও হয়তো ঠিক এমনটাই হয়েছে। তো স্যাংওয়ান বলে তুমি কি আমায় এটাই বলছো যে আমাকে মরতে হবে? তো ডক্টর লিম বলে তোমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছাতে হবে, এবার বুঝতে পারছো? কিন্তু এখন আমার কাছে তোমার ক্ষত ভরার কোনো উপায় নেই। এটা শুনে স্যাংওয়ান চিসিওকের কাছে যায়। চিসিওকও জিজ্ঞেস করে আপনার কি হয়েছে? স্যাংওয়ান বলে আমি আজকেই তার বডিতে ট্রান্সফার হব। চিসিওক বলে তাহলে কোনো উপায় পেয়েছো? স্যাংওয়ান বলে হ্যাঁ পেয়েছি, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এদিকে ইয়ংহো দৌড়াতে দৌড়াতে সেফটি ক্যাম্পে পৌঁছে যায়, আর তার পিছন পিছন সার্জেন্ট তাক, চ্যানিয়াং আর হানিও চলে আসে। যেখানে চিসিওক ইয়ংহোর এই অবস্থা দেখে সবাই সেখানে ঘাবড়ে যায়। তারপর স্যাংওয়ান তাকে জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কে করেছে? সে বলে আমার এই অবস্থা করেছে হিয়নসু, কিন্তু আমি তাকে একদম শেষ করে দিয়েছি। স্যাংওয়ান বলে সত্যি? তুই কি তোর নিজের চোখের সামনে তাকে শেষ নিঃশ্বাস নিতে দেখেছিস? ইয়ংহো বলে না, কিন্তু আমি তাকে এমনভাবে ফাঁসিয়েছি সে হয়তো মরেই গেছে। স্যাংওয়ান বলে তো আমার কেন মনে হচ্ছে যে সে এখনও বেঁচে আছে? এদিকে আমরা হিয়নসুকে দেখি যে এখনও বেরোতে পারছিল না। মিস্টার লি বলে ধৈর্য ধরো, হিয়নসুকে নিজেকে প্রমাণ করতে দাও। লিওন বলে কি প্রমাণ করবে আর কেন? তুমি কি মানুষ নাকি মনস্টার? তখন মিস্টার লি বলে আমি হলাম নিও হিউম্যান, আর আমার উদ্দেশ্য হলো আমাদের মতো লোকেদের একজোট করা। আর তুমি যে ভাইয়ের কথা বলছো সে এখন আর মানুষ নয়। লিওন চিল্লায় বলে কি আবল তাবল বলছো এসব, কিছুই তো বুঝতে পারছি না। তোমার চেহারা তো বদলায়নি, কিন্তু এটা মেনে নেবো যে তুমি পুরোপুরিভাবে বদলে গেছো। মিস্টার লি বলে মানা না মানা তোমার ব্যাপার। লিওন বলে চলো মানলাম, তো এই নিও হিউম্যান কি? তখন মিস্টার লি বলে নিও হিউম্যান মনস্টারাইজেশনের লাস্ট স্টেজ। নিও হিউম্যানদের মধ্যে তাদের পুরনো স্মৃতি তো আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ইমোশনস নেই। অ্যাডভান্স হয়ে গেছি কিন্তু কোনো কিছু ফিল করতে পারি না। তো লিওন তাকে বলে তাহলে এখন আর তুমি সে নও তাই না, আর এখন আমাকে ঘৃণা করো তাই না? মিস্টার লি বলে আমি তোমায় না ঘৃণা করি না ভালোবাসি, আর তুমি আমার উদ্দেশ্য পূরণে কোনো কাজেও আসবে না। এর মানে একদিক দিয়ে তুমি বেকার। এদিকে আমরা লিমুকে দেখি যে ইসুকে পাহারা দিচ্ছিল। ফির এদিকে আমরা ডক্টর লিম আর সার্জেন্ট তাককে দেখি, যেখানে সার্জেন্ট তাক ডক্টর লিমকে বলে
লিমু নামের মেয়েটির মধ্যে যা আছে তাতে কি আমি পাক্কা স্পেশাল ইনফেক্টেড হয়ে যাব? ডক্টর লিম বলে, হয়ে যাওয়ার তো কথা। সেই জিনিসটি স্যাঙ্গুয়ানের বডি থেকে বের হয়েছিল, কিন্তু জানি না এখন কতটা ইফেক্টিভ হবে। কিছু জিনিস খুবই অসাধারণ হয়, যাও তাকে নিয়ে আসো বেহুশ করে, যদি তুমি স্পেশাল ইনফেক্টেড হতে চাও, কারণ এটাই সুবর্ণ সুযোগ। সেফটি ক্যাম্পের এখন সব লোক ক্যাম্প ফায়ার বানাতে ব্যস্ত। এখানে সব লোক ক্যাম্প ফায়ারের জন্য কতগুলো কাঠের টুকরো জড়ো করছিল বিশাল একটি বড় আকৃতির ক্যাম্প ফায়ার বানানোর জন্য। এখানে সার্জেন্ট তাক বলে, স্যাঙ্গুয়ান কি নিজের বডি নিজেই জ্বালাবে? ডক্টর লিম বলে, হ্যাঁ, কারণ তার বডি জবাব দিচ্ছে। সে অনেক দুর্বল হয়ে গেছে, সে নিজেকে ঠিক করতে পারছে না আগের মতো। কিছুদিনের মধ্যে তার বডি পার্টস আপনা আপনি খুলে খুলে পড়বে। সার্জেন্ট তাক বলে, তাহলে এই জন্যই সে সেই বাচ্চা মেয়েটির বডিতে যেতে চায়, মানে ইস্যুর বডিতে। ডক্টর লিম বলে, হ্যাঁ, তো এখন সময় নেই, যাও লিমুকে নিয়ে আসো, ঠিকভাবে বেহুশ করো কিন্তু, কারণ তার মধ্যে থেকে সেই জিনিসটি বের করতে হবে, তাড়াতাড়ি যাও। এদিকে স্টেডিয়ামের লোকেরা একে অপরকে বলছিল যে শুধু কাঠের টুকরো নয়, জামা কাপড়ও আনতে বলেছে। তারা বলে এই সব দিয়ে তারা কি করবে? তো বন্ধুরা, এখানে স্যাঙ্গুয়ান এখন রাজা হয়ে গেছে, সে যেটাই বলবে তাদের সেটাই করতে হবে, না হলে তারা জানে যে তাদের কি অবস্থা হতে পারে। এই জন্য সবাই চুপচাপ এখানে কাজ করছিল। এদিকে সার্জেন্ট তাক ট্রলি নিয়ে আসে লিমুর কাছে, যেখানে লিমু ইস্যুকে পাহারা দিচ্ছিল। তখন সার্জেন্ট তাক তাকে বলে যে এখানে খাবার আছে, তুমি চেক করতে পারো। সে যখন চেক করতে যায় তো দেখে যে সেখানে তো কিছুই নেই। তখন সার্জেন্ট তাক ফটাফট একটি ইঞ্জেকশন বের করে তাকে বেহুশ করে দেয় আর তাকে সেই ট্রলিতে ভরে নিয়ে যায়। এই সুযোগ বুঝে গিয়ংসু ও ইস্যুর কাছে আসে। গিয়ংসু তাকে বলে, তোমার তো তোমার মায়ের সাথে এখান থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি এখানে কেন? ইস্যু তাকে সবকিছু বলে যে তার মা মারা গেছে। গিয়ংসু এখানে তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে পায় না। তখন ইস্যু বলে, তুমি তো মনস্টার হতে চাইছিলে, তাই না? তো এখন তুমি কি মনস্টার হবে? আমি তোমাকে মনস্টার বানিয়ে দিতে পারি। এতে গিয়ংসু একটু ঘাবড়ে যায়, কিন্তু সে রাজি হয়ে যায়। অতঃপর ইস্যু তাকে ছুঁয়ে মনস্টার বানিয়ে দেয় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ংও সেখানে আসে। সে দেখে যে এমন অবস্থা, তো সে সেটা স্যাঙ্গুয়ানকে বলে। চিসিওক বলে, সে হয়তো এখনো আশেপাশেই কোথাও লুকিয়েছে, আমি তাকে খুঁজছি। ইয়ংহো তাকে বলে, আমিও যাচ্ছি। তখন স্যাঙ্গুয়ান রেগে তার হাত তাকে তুলে দেখায়, যদি তাকে দেখিসও তাহলে তুই তাকে ধরবি কিভাবে? তোর এই কাটা দুটো হাত দিয়ে তোমরা মরো বা বাঁচো, আমার কোনো যায় আসে না। চিসিওক বলে, মাফ করে দাও, এইসব আমারই জন্য হয়েছে। তো স্যাঙ্গুয়ান বলে, তাহলে শাস্তি তুই পাবি। তখন ইয়ংহো এসে তার কাছে ক্ষমা চায়। অতপর স্যাঙ্গুয়ান বলে, তোমাদের দ্বারাই কিছুই হবে না, না তোমরা কখনো হিউসুর লেভেলে ছিলে, আর এখন মনে হচ্ছে যে স্টেডিয়ামের লোকেরা তোমাদের থেকে বেশি কাজ করছে। তো এখন যাও, সব লোকেদের জড়ো করো। এদিকে গিয়ংসু এর মা গিয়ংসুকে না দেখতে পেয়ে তাকে খোঁজা শুরু করে। তখনই এখানে চিসিওক অ্যানাউন্সমেন্ট করে যে এই সূচনা সব সার্ভাইভার্স আর যাদের সিমটমস আছে তাদের জন্য। সবাই সেফটি ক্যাম্পের সেন্টার প্লাজাতে চলে আসো। সার্জেন্ট তাক, আপনিও আসুন। তখন আমরা সার্জেন্ট তাককে দেখি যে ভয় পেয়ে যায়। এদিকে ডক্টর লিম লিমুর পেট কাটে। এরা ভাবে তারা হয়তো সব জেনে গেছে, এই জন্য ডক্টর লিম তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। তারপর আমরা দেখি যে সবাই এখানে জড়ো হয়েছে, সার্জেন্ট তাকও এসেছে। তো স্যাঙ্গুয়ান এখানে বলে, যাদের সিমটমস আছে তারা খুব তাড়াতাড়ি আমাদের মতো স্পেশাল ইনফেক্টেড হতে চলেছে, তাদের প্রশংসা তো করাই উচিত। শুধু 15 দিন নিজেকে কন্ট্রোল করো, তারপর তুমি স্পেশাল ইনফেক্টেড হয়ে যাবে। আর সে সেখানে থাকা একজন সিমটমস চালা লোককে একটি উপহার দেয়, আর এতে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে সিমটমস চালা লোকেদের তো এখন ব্যাপারই আলাদা, সবাই এত সম্মান পাচ্ছে। এতে সেখানকার লোকেদের অনেক ঈর্ষা হয়। স্যাঙ্গুয়ান সেখানে সবাইকে বলে, আমার মেয়ে মানুষকে ছুঁয়ে মনস্টার বানাতে পারে, সে এখানে কোথাও লুকিয়ে আছে, তাকে খুঁজে দিলে অনেক হেল্প হবে। তো যাও তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো, এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে সেই সোলজার্স আসে আর সার্জেন্ট তাককে বলে, কোনো ব্যাপার না, আপনার মধ্যে সিমটমস আছে কি নেই, এখনো আপনি আমাদের লিডার আর আমরা আপনাকেই ফলো করব। এতে সার্জেন্ট তাক অবাক হয়ে যায়। ইনফেক্টেড হওয়ার পরেও তার সোলজার তার কথা শুনছে। এদিকে হিউনসু এখনো বের হতে পারছিল না। অতপর মনস্টার হিউনসু তার ভিতরে ঘুমিয়ে থাকা হিউনসুকে বলে, আমি তোর অনেক মজা উড়িয়েছি, কিন্তু এখন আমি তোর মতো হয়ে গেছি, আমায় বলো হিউনসু আমি কেন এরকম করছি? সে তার উপর চিল্লায়, বল হিউনসু আমি কেন এরকম করছি তোর মতো আচরণ? কেন আমি লিওনের উপর হামলা করিনি? আমি কেন লিওনকে বাঁচালাম? কেন তার সাথে শর্ত রাখলাম যে তুই ফিরে আসবি কিনা? এসব কেন করলাম? এই সব কিছু তো তুই করিস, তাই না? মনস্টার হিউনসুকে বলে, তুই জানতে চাইছিলি না আমি কে? আমি তো প্রথম থেকেই তোর মতোই ছিলাম, আমি তোরই একটা রূপ যাকে তুই লুকিয়ে রেখেছিলি তোর ভিতরে। তুই শুনছিস তাই না? আমি জানি তুই শুনতে পাচ্ছিস। যদি আমরা দুজন এক হয়ে যাই, জানি না আমাদের মধ্যে কে বেঁচে থাকবে। এরপর মনস্টার হিউনসু দুজনই এক হয়ে যায়। মিস্টার লি লিওনকে বলে, হয়তো হিউনসু মারা গেছে, আমার মনে হচ্ছিল সে অনেক কাজে আসবে, কিন্তু সেও বেকার। লিওন বলে, সে বাইরে অবশ্যই আসবে,
তখন মিস্টার লি বলে টাইম ওয়েস্ট করার অভ্যাস নেই আমার। এটা বলে সে সেখান থেকে যাচ্ছিলই মনস্টার হিউনসু আর হিউনসু দুজনই এক হয়ে যায় আর হিউনসুর মধ্যে থাকা আসল শক্তি বেরিয়ে আসে। সেখানে তার উইংস অনেক গরম হয়ে যায় আর সে পুরো বাসকেই উড়িয়ে দেয়, যা দেখে দুজনেই অনেক অবাক হয়ে যায়। আর সে সোজা গিয়ে মিস্টার লিকে উইংসের একটা টুকরো দিয়ে দেয় আর বলে, আমি একটা কথা পরিষ্কার বলছি, প্রতিবার আমি তোমার হেল্প করেছি, এবার তোমার পালা। সে লিওনকে বলে, তুমি জিতে গেছো। লিওন বলে, তুমি কি হিউনসু? আসলেই তুই কি ঠিক হয়ে গেছিস? সে তার গাল ছুঁয়ে দেখে, সত্যি কি তুই হিউনসু? হিউনসু বলে হ্যাঁ। হিউনসু বলে, সবাই কোথায়? স্টেডিয়ামে গেছে? লিওন বলে হ্যাঁ। সে বলে, তাহলে আমাদেরও সেফটি ক্যাম্পে যেতে হবে। হিউনসু মিস্টার লিকে বলে, আমার এই উইংসের টুকরো রাখতে পারো, কত আর পালিয়ে বেড়াবে, লড়াইয়ে অনেক কাজে আসবে। এটা বলে তারা সবাই সেফটি ক্যাম্পের দিকে এগোতে থাকে, যেখানে চলতে চলতে লিওন তার ভাইকে তাদের পুরনো দিনের কথা বলতে থাকে, তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তখন লিওন একটি প্লেগ্রাউন্ড তাদের সামনে আসে। লিওন তাকে বলে, তোমার মনে আছে আমরা যখন লুকোচুরি খেলতাম, তুমি এমন জায়গায় লুকাতে আমি তোমাকে খুঁজেই পেতাম না, আর তোমাকে না পেয়ে কান্না করে দিতাম। তখনই পাশের বাড়িতে থাকা একটি কুকুর আমার পিছনে পড়ে যায় আর তুমি ছুটে চলে আসো আমাকে বাঁচানোর জন্য। মিস্টার লি বলে, সোজা পয়েন্টে আসো, কি বলতে চাও? লিওন বলে, এগুলো তো স্মৃতি, তাই না? তো এগুলোর সাথে জুড়ে থাকা ইমোশনও চলে আসবে তোমার মধ্যে। মিস্টার লি বলে, তার জন্য সত্য তো বলতে হবে। পাশের বাড়ির কুকুরকে তুই নিজেই তাকে খুলে দিয়েছিস আমাকে খুঁজতে না পেয়ে। এটা শুনে লিওন সামনে এগোয়, যেখানে লিওন হিউনসুকে বলে, আমি অনেক খুশি যে তুই আর লি ফিরে এসেছিস। এদিকে সার্জেন্ট কিম, চ্যানিয়াং হানি স্টেডিয়ামে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো থেকে বেঁচে ক্যাম্পের ভিতর ঢুকে যায়। এদিকে সার্জেন্ট তাক আর সব সোলজার্সরা মিলে প্ল্যান করে কি আজ রাতে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সার্জেন্ট তাক বলে, এই কাজ আমাদের করতে হবে সবার থেকে লুকিয়ে, বিশেষ করে স্পেশাল ইনফেক্টিদের থেকে বেঁচে। সব সার্ভাইভারদের জমা করে আমার সিগন্যালের অপেক্ষা করো। আজ রাতেই আমরা সব সার্ভাইভারদের নিয়ে আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে যাব। একটি সোলজার এখানে একটি করে কাগজ এখানে সব সার্ভাইভারদের দেয়, যেখানে লেখা ছিল যে এই জায়গায় আসো, এখানে খাবার দেওয়া হবে। তো সব লোক তারা সেই জায়গায় চলে আসে, যেখানে খাবার না পেয়ে সার্ভাইভার্সরা অনেক রেগে যায়। সোলজার্স এখানে সবাইকে শান্ত করায় আর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এদিকে সার্জেন্ট তাক ডক্টর লিমের কাছে যায়, যেখানে ডক্টর লিম লিমুর পেটের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে সেই জিনিসটি বের করে। আর লিমু যেহেতু স্পেশাল ইনফেক্টি ছিল, এই জন্য তার কাটা পেট আপনা আপনি ঠিক হয়ে যায়, কিন্তু সে এখনো অজ্ঞান ছিল। ডক্টর লিম সার্জেন্ট তাককে বলে, এত লেট হলো কেন? কতক্ষণ থেকে আমি তোর অপেক্ষা করছি জানিস তুই? স্যাংগুয়ান বেশি কথা বলে, তাই না? সার্জেন্ট তাক বলে, জিনিসটি কি বের করেছো? তো সে তাকে সেটা দেখায়, যেটা একটা সিরাম ছিল। ডক্টর লিম বলে, রেডি তো? সার্জেন্ট তাক বলে, হ্যাঁ। ডক্টর লিম বলে, স্যাংগুয়ান এটা না জানতে পারলেই হলো, কারণ সে জানে না যে তার চামচারাও এই সিরাম দিয়ে তৈরি। মানে ব্যামসিয়াং এর ল্যাবে থাকাকালীন ডক্টর লিম, চিসিয়ক, ইয়ং হো, লিমু এদের উপর এক্সপেরিমেন্ট করেছিল, এরা মনস্টার হয়ে গেছিল। আর এই সিরাম দিয়েই ডক্টর লিম তাদের স্পেশাল ইনফেক্টিভ বানিয়েছিল। এই জন্য ডক্টর লিম বলে, যদি সে জানতে পায় তাহলে আমি শেষ। তাছাড়া ডক্টর লিম সার্জেন্ট তাককে বলে, স্যাংগুয়ান কেন ডেকেছে? স্যাংগুয়ান বলে, সেই বাচ্চা মানে ইসু কোথাও লুকিয়ে পড়েছে, এই জন্যই ডেকেছে। স্যাংগুয়ান বলল যে সেই বাচ্চাটি লোকেদের মনস্টার বানাতে পারে। আর এটা শুনে ডক্টর লিম অনেক শক হয়ে যায়। ডক্টর লিম বলে, কি বললে? সার্জেন্ট তাক বলে, কেন তুমি জানো না? ডক্টর লিম বলে, না তো, এটা কি সত্য? সার্জেন্ট তাক বলে, হ্যাঁ। ডক্টর লিম বলে, খুবই ভালো। সে একটু ভাবে আর ইঞ্জেকশন নিচে ফেলে দেয়। তারপর সে সার্জেন্ট তাককে বলে, আমায় মাফ করিস, আমার এই সিরাম কারোর জন্য বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য এটা আমি আপনাকে দিতে পারবো না। সার্জেন্ট তাকও অবাক হয়ে যায়, কি বললে? ডক্টর লিম বলে, এই ডোজ আমি নিজেকে দেব যখন আমি স্যাংগুয়ানের মেয়ের দ্বারাই মনস্টার হয়ে যাব, আর আমার সিমটমস শুরু হয়ে গেলে আমি আমার নিজের মধ্যে এই সিরাম ইনজেক্ট করব, আর তারপর আমি স্পেশাল ইনফেক্টি হয়ে যাব। যদি আমার মধ্যে আগে থেকেই সিমটমস হতো তাহলে এটা আমারই হতো, কিন্তু কেন জানি না আমি আজ পর্যন্ত মনস্টার হওয়ার সুখ পাইনি। সবারই সিমটমস হচ্ছিল, নাক দিয়ে রক্ত পড়ছিল, কিন্তু আমার হচ্ছিল না। আমি তো মানুষত্বের জন্য সব কিছু ত্যাগ করতে চলেছিলাম। হয়তো উপরওয়ালার আমার প্রতি দয়া হয়েছে, এটা আমার উপহার, এটা বলে সেই সিরাম খেয়ে ফেলে। এতে সার্জেন্ট তাক তাকে মারা শুরু করে। ডক্টর লিম হেসে বলে, সেই বাচ্চাটি কোথায়? সার্জেন্ট তাক এত রেগে যায় যে তাকে দিয়ে একটা মারে, আর সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে কিছু লোক ইসুকে খুঁজতে বেরিয়েছে, যেখানে লুকিয়ে থাকা ইসু সবাইকে মনস্টার বানিয়ে দেয়। এখন তারা তার কথাই শোনে। সে সামনে আসে আর শেষে বেঁচে থাকা লোকটিকেও মনস্টার বানিয়ে দেয়, আর তাকে জিজ্ঞেস করে, আমার বাবা কোথায়?
এখানে আমরা জেলি টাইপের একটি মনস্টারকে দেখি যে ইস্যুর আশেপাশেই ঘুরছিল। তো বন্ধুরা বলো তো এটা কে হতে পারে, কমেন্ট করে জানাও। এদিকে আমরা হানিকে দেখি যে স্টেডিয়ামের মেন গেট পার করে ক্যাম্পের ভিতর ঢুকে পড়েছে। সে সার্জেন্ট তাককে খুঁজতে এসেছে, কারণ চ্যানিয়াং সার্জেন্ট কিম এখনো মেন গেটের মধ্যে আটকা পড়ে গেছে, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল যেখানে স্ক্রিনে পাহারা দিচ্ছিল স্যাঙ্গুয়ান নিজেই। হানি ভিতরে আসতে পেরেছিল কারণ সে সাধারণ লোকের মতো ড্রেস পরেছিল, এই জন্য সে চুপচাপ ভিতরে চলে আসে আর কেউই তাকে সন্দেহ করে না। এখানে এসেই সে সার্জেন্ট তাককে খুঁজতে থাকে, তখনই সেখানে সেই সোলজার সব সার্ভাইভার্সদের জড়ো করছিল। সে সেখানে হানিকেও দেখে তাকে ডাকে। সে সেখানে গেলে সার্জেন্ট তাককে দেখতে পায় আর তাকে সার্জেন্ট কিম আর চ্যানিয়াং এর কথা বলে। এটা শুনে সার্জেন্ট তাক সোজা সিসিটিভি রুমে যায় যেখানে স্যাঙ্গুয়ান বসেছিল। সার্জেন্ট তাক এখানে এসে স্যাঙ্গুয়ানের মনোযোগ নিজের দিকে করে। স্যাঙ্গুয়ান বলে, আমি তো আমার বাচ্চাকে খুঁজতে বলেছিলাম, বাকিদের মতো তোমারও আমার অর্ডার ফলো করতে হবে। কিন্তু সার্জেন্ট তাক বলে, তুমি আমার সিটে বসে আছো। স্যাঙ্গুয়ান হেসে বলে, এই জায়গা এখন আমার। সার্জেন্ট তাক বলে, আমি শুনলাম যে তুমি সেই বাচ্চার বডিতে যেতে চাও। স্যাঙ্গুয়ান বলে, আমি জানি এটা কে বলেছে তোমায়। সার্জেন্ট তাক বলে, সে তো তোমাকে তোমার চামচাদের ব্যাপারেও বলেনি। আর এই সুযোগে সার্জেন্ট কিম চ্যানিয়াং ক্যাম্পের ভিতরে চলে আসে। সার্জেন্ট তাক বলে, তারা তোমার রক্ত দিয়েই তৈরি, হয়তো এই জন্যই তোমার চামচারা তোমার প্রতি এত অনুগত। আর এটা শুনে স্যাঙ্গুয়ান অবাক হয়ে যায়। সার্জেন্ট তাক বলে, কেন তুমি জানতে না? ও আফসোস, আমি তো তোমাকে চালাক ভেবেছিলাম, কিন্তু ডক্টর লিম তোকে বোকা বানিয়েছে। এতে স্যাঙ্গুয়ান তার টেন্টিক্যাল আশেপাশে চালানো শুরু করে। সার্জেন্ট তাক কম্পিউটারের স্ক্রিনে দেখতে দেখতে বলে, সত্যি আমার পুরো মুড খারাপ হয়ে যায়, আমিও তোমার টিমে সামিল হতে চেয়েছিলাম। স্যাঙ্গুয়ান বলে, তুই কি সত্যি আমার টিমে সামিল হতে চাস? সার্জেন্ট তাক বলে, হ্যাঁ, আমিও স্পেশাল ইনফেক্টি হতে চাই। তোমার রক্ত দিয়ে বানানো একটি মাত্র সিরাম ছিল, ডক্টর লিম সেটা লিমুর পেট থেকে বের করে। স্যাঙ্গুয়ান বলে, তারপর সে কি করেছে? সার্জেন্ট তাক বলে, সেই সিরাম সে খেয়ে ফেলেছে। তার প্ল্যান ছিল যখন তার মধ্যে সিমটমস দেখা দিবে তখন সে এই সিরাম নিজের মধ্যে ইনজেক্ট করে স্পেশাল ইনফেক্টি হয়ে যাবে, কিন্তু আফসোস এমনটা হয়নি। তো এখন সে তোমার মেয়ের দ্বারায় মনস্টার হতে চায়। তারপর আমরা সার্জেন্ট কিমকে দেখি যে এখন সেফটি ক্যাম্পের ভিতরে চলে এসেছে। তারপর এখানে সার্জেন্ট তাক আসে, তারা একে অপরকে স্যালিউট করে। সার্জেন্ট তাক সার্জেন্ট কিমকে বলে, তুমি সেই মেয়েটিকে বলেছিলে নাকি আমি মুখ ঘোমটা সোলজার? সার্জেন্ট কিম বলে, হ্যাঁ সত্যি তো, আপনি কথা কম বলেন কিন্তু আপনি অনেক স্ট্রিক্ট। তারপর সার্জেন্ট কিম তার মারা যাওয়া সব সোলজারদের ব্যাজ তাকে দেয়। সে বলে, যারা ইয়াংসুককে খুঁজতে গেছিল সবাই আমার চোখের সামনে মারা গেছে স্যার, তারা কেউ আর এই দুনিয়াতে নেই। আমাদের সেখানে যাওয়া ঠিক হয়নি, আমরা মিশনে ফেল হয়ে গেছি, আর আমার জন্যই এই মনস্টাররা এখানে চলে এসেছে। আমায় মাফ করবেন স্যার। সার্জেন্ট তাক বলে, না, মাফ তো আমার চাওয়া উচিত। আমি তোমাকে অন্ধকারে রেখেছি, তোমাদের ব্যামসিয়াংয়ে যাওয়ার আগেই আমার সিমটমস শুরু হয়ে গেছিল। আমি এই জায়গাকে ভাঙতে দেখতে চাই না, এই জন্য আমি এটা সবার থেকে লুকিয়েছি। এটা শুনে সার্জেন্ট কিম অবাক হয়ে যায়। সার্জেন্ট তাক বলে, কি মনে হয় আমি কেমন মনস্টার হব? কিম বলে, একজন সোলজার সবসময় সোলজার হয়, হয় আমাদের মারবেন না হলে আমাদের বাঁচাবেন। সার্জেন্ট তাক বলে, দোয়া করছি এমন কোনো হাতিয়ার হয়ে যায় যেন তোমাদের কাজে আসে। সার্জেন্ট কিম বলে, তাছাড়া আপনার মনস্টার হওয়াতে আমি অবাক হব না, আপনি আমাদের কাছে শুরু থেকেই মনস্টার ছিলেন। সার্জেন্ট তাক এখানে হাসে। সার্জেন্ট কিম বলে, দরকার পড়লে সেই মনস্টারের কাছেই আমরা সাহায্য চাইব। তো স্যার, আপনি নিজের ভিতরে থাকা মনস্টারের সাথে লড়বেন, আমরা আপনার পাশে আছি, কারণ একজন সোলজার কখনোই হার মানে না। এতে সার্জেন্ট তাকের অনেক গর্ববোধ হয় সার্জেন্ট কিমের উপর। এদিকে আমরা হিউনসু, লিউন, মিস্টার লিকে দেখি যারা সেফটি ক্যাম্পের দিকে এগোচ্ছিল দ্রুত। সেখানে লিউন হঠাৎ করে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে চারিদিকে দেখছিল কিন্তু আশেপাশে তাদের কেউ ছিল না। হিউনসু তাকে ডাকে। এখানেই লিউন বুঝে যায় যে তার সিমটমস শুরু হয়ে গেছে, যখন তখন তার নাক দিয়ে রক্ত পড়তে পারে। হিউনসু তার কাছে যায়। লিউন মিস্টার লিকে বলে, আমাদের সাথে আসার জন্য থ্যাংক ইউ। মিস্টার লি তাকে ইগনোর করে হাঁটা শুরু করে। তারপর লিউন বলে, হিউনসু এই রাস্তা দিয়ে সোজা যাও, সেফটি ক্যাম্প আর বেশি দূরে নেই, সেফটি ক্যাম্প খুব কাছেই। হিউনসু বলে, তুই ঠিক আছিস তো? কাঁধে নেব তোকে? লিওন বলে, না, আমি আরাম করতে চাই, তারপর আমি নিজেই চলে আসব। প্লিজ যাও তুমি, তোমার সেখানে যাওয়া খুবই দরকার। সেখানে গিয়ংসু ও তার মাও আছে, তারা দুজন তোমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে। হিয়ংসু বলে, তোমার কি হবে? লিওন বলে, আমি যদি কখনো মিস্টার লি এর মতো হয়ে যাই তো প্লিজ আমায় ছাড়িস না, আমায় সব কিছু মনে করিয়ে দিতে থাকিস। যদি উল্টো পাল্টা কিছু বলি তাহলে খারাপ পাবি না তো? হিয়ংসু বলে, তুই মিস্টার লিকে কিছু বলবি না? সে কিছুই বলে না। হিয়ংসু বলে, আমি তাকে মনে করিয়েই ছাড়বো কি তার বোন তাকে কতটা ভালোবাসে। এরপর হিয়ংসুও এখান থেকে যায়। লিউন হেসে বলে, অনেক বুঝতে শিখে গেছে।
তারপর হিয়নসু মিস্টার লি এর কাছে চলে আসে। মিস্টার লি বলে তার জন্য চিন্তা হচ্ছে তো তুই তার সাথে থেকে যা। হিয়নসু বলে অদ্ভুত ব্যাপার যে তোমার হচ্ছে না, সে তো তোমার বোন। মিস্টার লি বলে সে তো তোমার গার্লফ্রেন্ড। তখন হিয়নসু তার কলার ধরে। মিস্টার লি বলে কি হলো, খারাপ লাগছে? সে মনস্টার হতে যাচ্ছে। হিয়নসু বলে তাহলে তুমিও জানো? মিস্টার লি বলে সে এখন সেফ আছে, এটা শুধু মনস্টার হওয়ার একটা প্রক্রিয়া, আর একবার মনস্টার হয়ে গেলে সে নিজের রক্ষা নিজেই করতে পারবে। হিয়নসু বলে তোমার মধ্যে সত্যি ইমোশনস নেই নাকি নাটক করছো? নাটক করছো তাই না? মিস্টার লি বলে হিয়নসু তুমি স্পেশাল ইনফেক্টিদের মারতে চাও কি না? হিয়নসু বলে তার আগে তো আমি তোকে মারতে চাই। মিস্টার লি বলে মারো তাহলে। হিয়নসু বলে তোমার না আসাই ঠিক ছিল, মরে যাওয়াই ভালো ছিল তোমার। মিস্টার লি বলে বললাম না আমি কখনোই মরবো না। হিয়নসু বলে এখন যত বকবক করে নেওয়ার কর, কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন আমি তোকে তোর বোনের কাছে টেনে হেঁচড়ে নিয়ে যাব। এদিকে সেই সোলজার কিছু আওয়াজ শুনতে পায়। সে সেফটি ক্যাম্পের একটি গুপ্ত রাস্তায় যায়, যেখানে সে অনেকগুলো মানুষকে দেখে যারা মনস্টার হয়ে গেছে, মানে ইসু এদের মনস্টার বানিয়ে দিয়েছে নিজের রক্ষা করার জন্য। সেই মনস্টারগুলো সেই সোলজারের পিছন পিছন হাঁটতে থাকে, যা চিফ জি এর মেয়ে দেখে ফেলে। তার সাথে গিয়ংসু এর মাও ছিল, যারা গিয়ংসুকে খুঁজতে এখানে এসেছিল। তারা এদের দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই ইসু সামনে আসে। গিয়ংসুর মা তাকে সাহস করে জিজ্ঞেস করে তুমি গিয়ংসুকে দেখেছো? তুমি কি জানো গিয়ংসু কোথায়? ইসু তাকে মনস্টার বানানোর জন্য তার দিকে হাত বাড়ায়। তখনই সেই জেলি টাইপের মনস্টার এসে তাকে আটকায়। ইসু বলে ছাড়ো, এই মহিলা তো তোমাকে চিনতেও পারছে না। তখন গিয়ে গিয়ংসুর মা বুঝতে পায় যে এই জেলি টাইপের মনস্টারই হলো গিয়ংসু। তারা দুজন তার এই রূপ দেখে অবাক হয়ে যায়। গিয়ংসু এর মা গিয়ংসুকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু দেখতেই পারছো তিনি সেখানে কান্না করতে থাকেন গিয়ংসু এর জন্য। আর তখনই সেখানে স্যাঙ্গুয়ানের চামচা সেই চশমা পরা লোকটি চলে আসে ইসুকে ধরার জন্য, কিন্তু পিছন থেকে স্যাঙ্গুয়ান এসে তার ভিতরে টেন্টিকেল ঢুকিয়ে দেয়, আর সে সেখানেই মারা যায়। চিফ জি এর মেয়ে তো অবাক হয়ে যায়। সে বলে আমি জীবনে কি পাপ করেছি যে এমন জায়গায় ফাঁসলাম। গিয়ংসু উঠে স্যাঙ্গুয়ানকে বলে প্লিজ আমাদের যেতে দাও। গিয়ংসু এর মাও তাকে আটকায়, বলে আমাকে তো চেনোই, একবার আমার মরা মেয়ের মৃতদেহ এনে দিয়েছিলে মনে আছে তোমার, যাকে একটি মনস্টার মেরে ফেলেছিল? কিন্তু সেটা তো ছিল স্যাঙ্গুক যে এমনটা করেছিল, আর এটা তো হলো স্যাঙ্গুকের বডিতে থাকা স্যাঙ্গুয়ান। স্যাঙ্গুয়ান ইসুকে বলে তো দেখো পালানোর শাস্তি কি হতে পারে। সে তার টেন্টিকেল সবার আর পার করে দেয় গিয়ংসু এবং গিয়ংসু এর মায়ের। গিয়ংসু এর মা সেখানেই মারা যায়। এতে ইসু অনেক রেগে যায়। গিয়ংসু এখানে আহত হয়ে যায়। এখানে ইসু অবাক হয়ে যায় যে তার জন্য এসব হচ্ছে। সে চিল্লায়, আর তার বানানো সব মনস্টার স্যাঙ্গুয়ানের দিকে এগোতে থাকে। চিফ জি এর মেয়ে এখান থেকে পালিয়ে যায়। স্যাঙ্গুয়ানও রেডি হয় নিজের টেন্টিকেল নিয়ে, আর সবাইকে এখানে মারা শুরু করে। তার টেন্টিকেল সবগুলো মনস্টারের আর পার করে দেয়। স্যাঙ্গুয়ান এখানে নিজের টেন্টিকেল দিয়ে সেই মনস্টারগুলোকে মেরে ফেলে, কিন্তু আমাদের এটা দেখানো হয় না। এখানেই সিন চেঞ্জ হয়ে যায়, আর আমরা ইয়ংহোকে দেখি যে সেই মনস্টারদেরকে মেরে তার হাত কেটে নিজের হাতে লাগিয়ে নেয়। তখনই সেখানে চিসিয়ক চলে আসে। ইয়ংহো বলে দেখো আমার নতুন হাত। সে ইয়ংহোকে বলে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, স্যাঙ্গুয়ান তোকে মারার অর্ডার দিয়েছে আমাকে, আর আমি তোকে মারতে চাই না, এই জন্য এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও। এটা শুনে ইয়ংহো হতাশ হয়ে পড়ে। সে বলে আমি তার জন্য কি না করেছি, সে যেটাই বলেছে আমি সেটাই করেছি, আমরা তো একটা টিম তাই না? চিসিয়ক বলে তুই এখান থেকে যাবি কি না, নাহলে আমি তোকে মারতে বাধ্য হব। ইয়ংহো এটা দেখে হাসতে হাসতে বলতে থাকে দেখবে একদিন সে তোমাকেও মেরে ফেলবে। এরপর ইয়ংহো এখান থেকে যাচ্ছিল। যাওয়ার পথে সে রেগে সেখানে থাকা স্টেডিয়ামের মিটারের তার ছিঁড়ে দেয়, যার জন্য স্টেডিয়ামে পাওয়ারের সমস্যা দেখা দেয়। সার্জেন্ট কি এটা দেখে সার্জেন্ট তাকে বলে এটাও কি প্ল্যানের অংশ? সার্জেন্ট তাক বলে না, কিন্তু আমরা এর ফায়দা নিতে পারি। তখনই এখানে সেই অফিসার আসে যার পিছনে মনস্টার পড়েছিল। সে এসে এখানে সার্জেন্ট তাককে বলে আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে সবাইকে নিয়ে। সার্জেন্ট তাক বলে কেন, কি হলো? সে বলে লোকেদের মধ্যে সিমটমস দ্রুত ছড়াচ্ছে, আর তারা সবাই প্রায় মনস্টার হয়ে গেছে। তখনই সার্জেন্ট তাক পুরো স্টেডিয়ামের একটি ম্যাপ বের করে আর সেই অফিসারকে দেয়, আর বলে তোরা সবাই ম্যাপের মধ্যে থাকা এক্সিট দিয়ে সবাইকে বাইরে নিয়ে যা, আমরা বাইরেই দেখা করছি, পজিশন নাও বয়েস। এরপর সেই অফিসার্স তারা সবাই সেই সার্ভাইভারদের নিয়ে ম্যাপের মধ্যে দেখানো রাস্তা দিয়ে এগোতে থাকে। এদিকে আমরা ডক্টর লিমকে দেখি যার জ্ঞান ফিরে আসে। সে উঠেই বলে আমি এখানে কিভাবে আসলাম। তার পাশেই আমরা স্যাঙ্গুয়ানকে দেখি, হয়তো সে তাকে বাইরে এনেছে, আর আমরা দেখি যে সে এখানে সেই বড় ক্যাম্পফায়ার জ্বালিয়েছিল। চিসিয়ক ইসুকে এখানে ধরে নিয়ে আসে, এর মানে ইসুর সব মনস্টারদের স্যাঙ্গুয়ান মেরে ফেলেছে। ডক্টর লিম তাকে দেখে বলে তুমি স্যাঙ্গুয়ানের মেয়ে তাই না?
সে স্যাংওয়ানকে বলে তোর মেয়ের মুখ তোর সাথে একদম মেলে না। ডক্টর লিম একটু চালাকি দেখায়, বলে হ্যালো ইসু, হাত মেলাবে আমার সাথে। সে তার দিকে হাত বাড়ায় যেন তাকে ছুঁয়ে মনস্টার হয়ে যেতে পারে। চিসিওক এখানে ইসুকে দূরে সরিয়ে দেয়। স্যাংওয়ান বলে ব্যথাই এর ওষুধ, আমার এই বডি থেকে বেরোতে হলে ব্যথা সহ্য করতে হবে। তারপর স্যাংওয়ান তার বন্ধুকে কাছে টেনে তার ঘাড়ে হাত দিয়ে বলে, বন্ধু তুই একদম ঠিক ছিলি, ব্যথাই হলো আমার ওষুধ, আর আমি এটা করে দেখতে চাই। তোর মরাতে আমার অনেক ব্যথা হবে বন্ধু। সে তখন তাকে আগুনের দিকে ধাক্কা দেয়। ডক্টর লিম বলে কি 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যাংওয়ান বলে কি হলো, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ডক্টর লিম বলে তুই কি পাগল হয়েছিস নাকি, আমি সবসময় তোর সাহায্য করেছি, ভুলে গেলি? স্যাংওয়ান বলে তুই সাহায্য করেছিস, তুই আমায় কখনো অন্ধকারে রাখিসনি, আমার থেকে কিছু লুকাসনি। সে তার আঙ্গুল তার মুখ থেকে পেট অব্দি নিয়ে যায়, বলে এখানেই কোথাও আছে তাই না? ডক্টর লিম এখানে বুঝতে পায় যে সে কি বলতে চাচ্ছে, আর স্যাংওয়ান এখানে কাচাক করে তার পেটের ভিতর হাত ঢুকিয়ে দেয়, আর কাচার কাচার শব্দের সাথে সেই সিরাম বের করে, আর সেই সিরাম মাটিতে ফেলে দিয়ে সেটা গুড়িয়ে দেয়। ডক্টর লিম স্যাংওয়ানকে বলে তুই কেন মনস্টার হয়েছিস, আমি কেন হইনি? আমার হওয়ার কথা ছিল, আমি মনস্টার হতে চাইছিলাম, আমি কেন হইনি মনস্টার? স্যাংওয়ান বলে কারণ তুই অযোগ্য, আর তুই অযোগ্য ছিলি এই জন্যই। ডক্টর লিম ওই অবস্থায় ইসুর কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে বলে আমায় মনস্টার বানাও প্লিজ, আমার প্রতি দয়া করো প্লিজ। কিন্তু এরা দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে স্যাংওয়ানের ভয়ে। স্যাংওয়ান এখানে তার টেন্টিক্যাল ডক্টর লিমের আরপার করে দেয়, আর তাকে পিছন থেকে টেনে তুলে তাকে বলে বন্ধু আমার তুই যোগ্য নয়। এটা বলেই সে ডক্টর লিমকে আগুনে ছুঁড়ে ফেলে দেয়, আর ডক্টর লিম সেই আগুনে পুড়ে মারা যায়। আর এখানেই বেচারা ডক্টর লিমের কাহিনী শেষ হয়ে যায় চিরকালের জন্য। বেচারা শুধু চেয়েছিল মনস্টার হতে, কিন্তু সেটাও তার কপালে ছিল না। তারপর স্যাংওয়ান চিসিওককে বলে ইয়ংহোকে কি মেরে ফেলেছিস? চিসিওক এখানে মিথ্যা বলে দেয়, বলে হ্যাঁ মেরে ফেলেছি, কিন্তু সে তো তাকে দূরে কোথাও যেতে বলেছিল। স্যাংওয়ান এখানে এগুলো বুঝতে পায় যে চিসিওক মিথ্যা বলছে। স্যাংওয়ান বলে তাহলে তো এর জন্য তোমাকে উপহার দিতেই হয়। সে তার টেন্টিক্যাল তার আরপার করে দেয়, আর তাকেও আগুনে ছুঁড়ে ফেলে দেয়। এখানে চিসিওক ডক্টর লিম আগুনে পুড়ে মারা যায়। এদের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এরপর সে ইসুর হাত খুলে দেয়, আর তাকে সেই ক্যাম্প ফায়ারের কাছে নিয়ে যায়। সেখানেই তাকে রেখে এক হাত দিয়ে তাকে ধরে সে নিজেই এবার আগুনের ভিতরে যায়, মানে সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, যার জন্য সে স্যাঙ্গুকের বডি থেকে বেরিয়ে আসে। স্যাঙ্গুয়ানও এখানে জেলি টাইপের মতোই দেখতে ছিল, আর স্যাঙ্গুকের বডি থেকে বেরিয়ে এসে সে এবার ইসুর বডিতে ঢুকে যায়। তারপর সে ইসুর বডিতে কবজা করে ফেলে পুরোপুরি ভাবে। তারপর রাত হয়ে যায়। মিস্টার লি আর হিউনসু স্টেডিয়ামে পৌঁছে যায়। তারা সেফটি ক্যাম্পের ভিতরে আসে। তারা এখানে আশেপাশে খোঁজা শুরু করে, কিন্তু তারা কাউকেও দেখতে পায় না। তারা ডক্টর লিমের ল্যাবেও আসে, যেখানে মিস্টার লি ডক্টর লিমের ল্যাবের মধ্যে লিমুর রক্ত দেখতে পায়, আর সে হিউনসুকে বলে এটা কোনো স্পেশাল ইনফেক্টেড রক্ত, সাধারণ মানুষের হতেই পারে না। এর মানে তারা এখানেই আশেপাশে কোথাও আছে। এদিকে আমরা সেই সার্ভাইভারদের দেখি যারা ম্যাপে দেখানো রাস্তা দিয়ে এগোচ্ছিল। যাওয়ার পথে তারা কিছু মনস্টারদের দেখতে পায়। চিয়ানিয়াং এখানে তাদের সামলায় আর সবাইকে আগে যেতে বলে চুপচাপ। অতপর সবাই গেলে অতপর চ্যানিয়াং এখানে সেই মনস্টারগুলোর মধ্যে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এই জন্য সে কোনো আওয়াজ না করে চুপচাপ সেই মনস্টারগুলোর কাছে যায়, যেখানে গিয়ে সে দেখে যে চিফ জি এর মেয়ে নিচেকে গুলি করার চেষ্টা করছিল, মানে আত্মহত্যা করার চেষ্টা করছিল। আর তখনই চ্যানিয়াং গিয়ে তাকে আটকায়। সে বলে তুমি এরকম কেন করছো? চিফ জি এর মেয়ে বলে আমি মনস্টার হতে চাই না এই জন্য। এদিকে সার্ভাইভারদের গাইড করছিল সার্জন কিম, সার্জন তাক। চ্যানিয়াং আর চিফ জি এর মেয়েও এগোচ্ছিল তাদের পিছন পিছন। তখনই তারা সামনে লিমুকে দেখতে পায়। এদিকে মিস্টার লি হিউনসু সেখানে মনস্টারগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে। হিউনসু বলে এরা সবাই মনস্টার। মিস্টার লি বলে তাহলে এরা বেহুশ হয়ে আছে কেন? হিউনসু বলে কারণ এদের জোর করে মনস্টার বানানো হয়েছিল, আর আমি জানি এগুলো কে করেছে। মানে হিউনসু ইসুর কথা বলছে। মিস্টার লি বলে আমরা এখান থেকে আলাদা আলাদা হয়ে খুঁজি, তাহলে তাড়াতাড়ি খুঁজে পাবো তাদের। তারা দুজন এখানে আলাদা আলাদা হয়ে খোঁজা শুরু করে। হিউনসু এখানে খুঁজতে খুঁজতে ইসুকে দেখতে পায়, যে সেখানেই দাঁড়িয়ে ছিল। সে বলে তোমার আসতে এত লেট হলো কেন? হিউনসু বলে তুই কি ঠিক আছিস? ইসু বলে তোমার কি মনে হয়? হিউনসু বলে কেইয়াং এর সাথে দেখা করেছিলি? তুই তো তার সাথেই দেখা করতে এখানে এসেছিলি। ইসু বলে হ্যাঁ দেখা করেছিলাম। হিউনসু বলে সে এখন কোথায়? ইসু বলে আয় দেখা করাই তার সাথে তোকে।
এদিকে সার্জেন্ট তাক সার্ভাইভারদের নিয়ে যেতে যেতে সেও অদ্ভুত আওয়াজ শোনা শুরু করে, লিউনের মতো। সে তার সামনে তাকেই দেখতে পায় অদ্ভুত চোখ নিয়ে। মনে হচ্ছিল তার ভিতরে থাকা মনস্টার বাইরে আসার চেষ্টা করছিল। সার্জেন্ট তাক এখানে অনেক ভয়ভীত হয়ে যায়। সার্জেন্ট কিম তাকে ডাকে, কিন্তু সে তার কোনো আওয়াজই শুনতে পাচ্ছিল না। তখনই সামন থেকে একজন সোলজার চলে আসে, যার জন্য সার্জেন্ট তাক নিজের হুঁশ ফিরে পায়। সেই সোলজার বলে, সার্জেন্ট তাক আমরা বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি, আমরা ঠিক পথ দিয়েই এগোচ্ছি। সার্জেন্ট তাক বলে চলো তাহলে ঠিক আছে। আর তখনই তার নাক দিয়ে পানির মতো করে রক্ত বেরোতে থাকে, যা দেখে সেখানে সবাই ঘাবড়ে যায়, চিল্লানো শুরু করে, এদিক ওদিক দৌড়ায়। সোলজার সেখানে সবাইকে শান্ত করার চেষ্টা করে। এখানে সার্জেন্ট তাকের রক্ত বেরোতেই থাকে। আর তখনই সেখানে সার্জেন্ট তাক ইয়ংহোকে দেখতে পায়, যে এই সার্ভাইভারদের সাথে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, যাতে স্যাংগুয়ান তাকে খুঁজে বের করতে না পায়। আর সার্জেন্ট তাক তাকে দেখেই বলে, আমি তোকে এই সাধারণ মানুষদের সাথে যেতে দেব না। আর সেখানেই সে নিজেকে বম দিয়ে উড়িয়ে দেয়, যার আওয়াজ মিস্টার লিও শুনতে পায়। তখনই তার উপর কিছু মনস্টার হামলা করে, কিন্তু মিস্টার লি তাদের এক হাত দিয়ে সরিয়ে দেয়, বলে তোদের কি মনে হয় তোরা আমার সামনে টিকতে পারবি? তখনই সেখানে গিয়ংসু আসে, যে স্যাংগুয়ানের সেই হামলায় বেঁচে গিয়েছিল, কিন্তু তার মা সেখানেই মারা যায়। সে মিস্টার লিকে তার পিছন পিছন আসতে বলে। মিস্টার লিও তার কথা বুঝে তার পিছন পিছন যায়। এদিকে বম ব্লাস্টের পর সার্জেন্ট তাক সেখানে একটা ঠান্ডা শক্ত বরফের দেওয়ালে বদলে যায়। এগুলো দেখে সার্জেন্ট কিমের সাথে সাথে বাকি লোকেরাও অবাক হয়ে যায়। সার্জেন্ট তাক সার্জেন্ট কিমকে বলে, আমি বলেছিলাম না আমি তোমাদের জন্য এমন হাতিয়ার হব যেটা তোমাদের কাজে আসবে। আর এটাই হলো সেই হাতিয়ার। এর ভিতর দিয়ে শুধু সাধারণ মানুষ যেতে পারবে, কোনো স্পেশাল ইনফেক্টিভ বা মনস্টার যেতে পারবে না, কারণ আমি তাদের যেতে দেব না। এদিকে ইসু হিয়নসুকে সেই ক্যাম্পফায়ারের কাছে নিয়ে আসে। হিয়নসু বলে, ভিতরে যারা মনস্টার হয়ে গেছে তাদেরকে তুই মনস্টার বানিয়েছিস তাই না? ইসু বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি তাদের মনস্টার বানিয়েছি। হিয়নসু বলে, তুই এটা ভেবেছিস কখনো যখন এটা কেইয়াং জানতে পাবে তো তখন সে কি ভাববে? তখন ইসু বলে, যা ভাবার হয় ভাবুক, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু তোকে একটা কথা বলে রাখি, সে আর এই দুনিয়াতে নেই। আমি তাকে নিজ হাতে মেরে ফেলেছি। যখন থেকে এসেছো তুমি কেইয়াং কেইয়াং করছো, আমার সাথে কি কথা বলবে না তুমি? চা হিয়নসু। ইসুর এই কথা বলার ধরন দেখে হিয়নসু বুঝে যায় যে এভাবে তো উইমিয়ং কথা বলতো, তার মানে উইমিয়ং কি তাকে কবজা করে ফেলেছে। তখনই সে তার হাত ধরে বলে, ইসু আমি জানি তুমি শুনছো, আমি আসছি, ততক্ষণ নিজেকে শক্ত করে রাখো। হিয়নসু সোজা ইসুর সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করে, যেখানে সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, চারিদিকে গাছপালা ছিল, আর সেই গাছপালায় বাঁধা ছিল ইসু। ইসু এখানে গাছের ডালপালা দিয়ে বাঁধা ছিল। হিয়নসু এসে তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই হিয়নসুর পিছন থেকে কিছু ডালপালা এসে হিয়নসুকে আটকায় আর তাকে দূরে নিয়ে যায়। আর সামনে আসে স্যাংগুয়ান। হিয়নসু এখানে বলে, তুই কে? সে বলে, আমি হলাম স্যাংগুয়ান, তারপর উইমিয়ং, তারপর স্যাঙ্গুক, তারপর কেইয়াং এর ফিয়ন্সে, আর এই বাচ্চার বাপ। আমার আসল নাম স্যাংগুয়ান। সবাই আমাকে বলে যে আমার চেহারা নাকি আমার মেয়ের সাথে মেলে না। তোর কি মনে হয়? কিন্তু এখন আর এতে কোনো যায় আসে না, এখন আমি এই বাচ্চাই আমি। হিয়নসু এখানে তার উপর অনেক রেগে যায়। স্যাংগুয়ান বলে, তুই কবে থেকে এর আপন হলি, আর এতক্ষণ কোথায় মরে পড়েছিলি? তোর কি মনে হয় তার তোমার সাহায্য দরকার? দ্বিতীয়বার ধরা পড়ার পর সে নিজেই রাজি হয়ে গেছিল এই সব কিছুর জন্য। আর তখনই স্যাংগুয়ানের ঘাড় ব্যথা হয় আর রক্ত বেরোয়। সে বলে, এটা কি হলো? তখনই আমরা বাইরে দেখি যে মিস্টার লি হিয়নসুর সেই ডানা ইসুর ঘাড়ে ঢুকিয়ে দিয়েছে, যার জন্য ইসু সেখানেই নিচে পড়ে যায়। হিয়নসু এখানে অবাক হয়ে যায়। মিস্টার লি তার উপর আরো হামলা করবে, হিয়নসু তাকে আটকায়। মিস্টার লি বলে, কি হলো, তোমার মন গলে গেছে নাকি? এটা একটা স্পেশাল ইনফেক্টি, কোনো সাধারণ বাচ্চা নয়। হিয়নসু বলে, আমি একে এখন মারতে চাই না। মিস্টার লি বলে, এখন না নাকি কখনোই না? হিয়নসু বলে, কখনোই না, আর আমি তাকে মারতেও দেব না। মিস্টার লি হিয়নসুকে বলে, তো এখন যা কিছুই হবে সব কিছুর দায়ী তুমি থাকবে। তখনই এখানে ইসু উঠে দাঁড়ায়, যেখানে তো এখন স্যাংগুয়ান তাকে নিয়ন্ত্রণ করছিল। সে তার ক্ষত ঠিক করে দেয় আর তাদের দেখে ক্রিপি একটা স্মাইল দেয়, বলে, তোদের কি মনে হয় তোরা আমাকে মারতে পারবি? মিস্টার লি এখানে তাকে মারতে চায়, কিন্তু হিয়নসু তাকে আটকায়, বলে, প্লিজ এখন না, আমায় একটু সময় দাও, আমি তার ভিতর থেকে সেই শয়তানকে বের করেই ছাড়বো। স্যাংগুয়ান বলে, চেষ্টা করে দেখো, কিন্তু করতে পারবে না, কারণ আমার শক্তি এখন দ্বিগুণ হয়ে গেছে। আর তখনই স্যাংগুয়ান তার চারিপাশ থেকে যতগুলো মনস্টার আছে সবগুলোকে এখানে ডাকে মিস্টার লি আর হিয়নসুকে মারার জন্য। যেহেতু স্যাংগুয়ান ইসুকে নিয়ন্ত্রণ করছিল, এই জন্য সে তার শক্তিও ব্যবহার করতে পারছিল। আর স্যাংগুয়ান এটা শুরু থেকেই চাইতো যে সে সব মনস্টারদের রাজা হবে, সবাইকে নিজের কথায়
কন্ট্রোল করবে, নিজের হাত দিয়ে কন্ট্রোল করবে। তো ইসুর বডিতে থাকা স্যাঙ্গুয়ান হিউনসুকে বলে, দেখা কত দম আছে তোদের মধ্যে। তার সাথে একটা ক্রিপি স্মাইল দেয়। চারদিকে মনস্টার ছুটে এসেছিল তাদের মারার জন্য। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। সব মনস্টার এখন দুজনকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এখানে পুরো মনস্টারদের আর্মি মিস্টার লি আর হিউনসুর উপর হামলা করে দেয়, যেখানে হিউনসু তার উইংস দিয়ে তাদের দূরে সরিয়ে দিচ্ছিল, তাদের আটকাচ্ছিল, এটা ভেবে কি তারা মানুষ। কিন্তু মিস্টার লি করছিল এর উল্টোটা। সে এক এক করে তার কাছে আসা মনস্টারগুলোকে মেরেই যাচ্ছিল খুবই নির্মম ভাবে। হিউনসু তো তাকে এরকম করতে দেখে অবাক হয়ে যায়। মিস্টার লি এখানে ইসুকে দেখে তাকে মারার চেষ্টা করে, কিন্তু হিউনসু এসে তাকে আটকায়, বলে আমি বলেছিলাম না এখনই না। মিস্টার লি বলে তাহলে তুই বল যে কখন মারবো। হিউনসু বলে রিকোয়েস্ট করছি প্লিজ আর একটু সময় দাও। মিস্টার লি বলে ঠিক আছে সরে দাঁড়ায়, ততক্ষণে আমি বাকিদের মারছি। মিস্টার লি গিয়ে পরপর দুটো মনস্টারের গলা উড়িয়ে দেয়। হিউনসুও তার উইংস দিয়ে তাকে মারতে আসা মনস্টারগুলোকে দূরে সরিয়ে দেয়। তখনই তার উপর একটি ড্রাগন হিউম্যান মনস্টার তার উপর হামলা করে, তাকে আকাশে উড়িয়ে নিয়ে যায়। এদিকে মিস্টার লি মনস্টারদের মেরে মেরে ইসুর কাছে পৌঁছায়। ইসুর বডিতে থাকা স্যাঙ্গুয়ান তাকে দেখে স্মাইল করে। মিস্টার লি এই সুযোগে সেই উইংসের টুকরো তার দিকে ছুঁড়ে মারে তাকে মারার জন্য। হিউনসু এমনটা দেখে ইসুকে সরতে বলে। তখনই স্যাঙ্গুয়ান মিস্টার লি এর হামলা ডিফিট করবে কি তখনই ভিতরে থাকা ইসু স্যাঙ্গুয়ানকে এমনটা করতে দেয় না, আর সেই উইংসের টুকরো গিয়ে সোজা ইসুর বুকে লাগে। হিউনসু এখানে এমনটা দেখে ইসুর জন্য চিল্লায়। এই হামলার ফলে ইসু আহত হয়ে যায়, যার জন্য স্যাঙ্গুয়ান ইসুর বডি থেকে বাইরে বেরিয়ে যায়। হিউনসু এখানে সেই ড্রাগন মনস্টারের থেকে নিজেকে ছাড়ায়। এদিকে স্যাঙ্গুয়ান কোনো নতুন বডি খুঁজতে থাকে। মিস্টার লি তাকে মারতে যায়। এদিকে ইসু এখানে মারা যাচ্ছিল, তখন হিউনসু এসে তাকে তুলে দূরে নিয়ে যায় এখান থেকে। ইসুর এখানে রক্ত বের হয়ে যাচ্ছিল। হিউনসু ইসুকে বলে আমি আসতে দেরি করে ফেলেছি তাই না। ইসু বলে এতে তোমার কোনো দোষ নেই, আমি নিজেই চাইতাম এমনটা, আমি আমার বাবার সাথে মরতে চাইছিলাম। তখনই সেখানে গিয়ংসু আসে। সে ইসুর রক্ত বের হওয়া বন্ধ করে। হিউনসু তাকে দেখতে থাকে, এই মনস্টারটা আসলে কে। ইসু হিউনসুকে বলে আমায় মাফ করিস, আমি আরও একটা মনস্টার বানিয়ে দিয়েছি। হিউনসু বলে কোনো ব্যাপার না, আমি সবাইকে ঠিক করে দেব। ইসু বলে আমি মারা যাচ্ছি তাই না, কিন্তু আমি এতে খুশি, এতে আমার কোনো কষ্ট নেই যে আমি মারা যাচ্ছি। এখন যাও হিউনসু, আমার বাবাকে মেরে ফেলো। তারপর ইসু এখানে নিজের চোখ বন্ধ করে। হিউনসুর এখানে তার জন্য অনেক কষ্ট হয়। অতঃপর সে স্যাঙ্গুয়ানকে মারার জন্য যায়, যেখানে মিস্টার লি তাকে খুঁজছিল। সে লক্ষ্য করে যে সব মনস্টার হঠাৎ করে থেমে গেছে, এর মানে হয়তো ইসু। তখনই সেখানে হিউনসু আসে আর সোজা সেই ক্যাম্পফায়ারের দিকে যায়। এদিকে আমরা সার্জেন্ট কিম আর বাকি সার্ভাইভারদের দেখি, যারা বুঝতে পারছিল না কি করবে। এখানে সার্জেন্ট তাক মনস্টার হয়ে একটা বরফের দেওয়াল হয়ে গেছিল, তাদের যাওয়ার রাস্তা এখন বন্ধ হয়ে গেছে। সবাই এখানে এমনটাই ভাবছিল, কিন্তু এমনটা না। সার্জেন্ট কিমও এতটা রিস্ক নিতে পারছিল না। তখনই হানি সামনে আসে আর সে এই রিস্ক নেয়। সে সেই বরফের দেওয়াল স্পর্শ করতে যায়, কিন্তু সে দেখে যে তার হাত দেওয়ালের আরপার হয়ে যাচ্ছে, যা দেখে সেখানে থাকা লোকজন অবাক হয়ে যায়। সার্জেন্ট কিমও চমকে ওঠে। এরপর হানি সে নিজেই সেই দেওয়ালের আরপার হয়ে যায়, সে অপর দিকে পৌঁছে যায়। তারপর হানি দেওয়ালের এপারে এসে বলে চলো, কি সমস্যা, এখানে কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি চলো। লোকজন বলে আমাদেরও কি এর মধ্য দিয়ে যেতে হবে। তারা সবাই একে অপরকেই বলতে থাকে যে তুই আগে যা, তুই আগে যা। তখনই সেখানে একটি মেয়ে সাহস করে সেই দেওয়ালের অপর দিকে চলে যায়। এটা দেখে সেখানে সবাই সাহস পায়, আর এক এক করে সার্জেন্ট কিম সবাইকে অপর সাইডে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে একজন দেওয়াল পার করতে পায় না, আর সেটা আর কেউ না, ইয়ংহো। সে এদের সাথে লুকিয়ে এখান থেকে পালাতে চাইছিল স্যাঙ্গুয়ানের থেকে বেঁচে, কিন্তু সে এখন ধরা পড়ে গেছে। সে দেওয়ালের ভিতর হাত দিলেই সেই দেওয়াল তাকে চেপে ধরে, আর বরফ পুরো শক্ত হয়ে যায়, জমে যায় একদম। আর সেই দেওয়াল বলে ওঠে কোনো মনস্টার এখান দিয়ে যেতে পারবে না, কারণ আমি তাদের যেতে দেব না। এদিকে সার্জেন্ট কিম ইয়ংহোকে বলে কি হলো, আগে যাও, কিন্তু সে তো আগে যেতে পারছিল না। এবার কি হবে? সার্জেন্ট কিম বলে বলছি তো আগে যাও, কি হলো আগে যেতে পারছিস না? যে সে কি করবে, সে উল্টো সার্জেন্ট কিমের উপরেই অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু সেই বরফের দেওয়াল এসে তাকে বাঁচায়। ইয়ংহো বলে তুইও তো কোনো মনস্টারের থেকে কম না। সে তার উপর অ্যাসিড ছুড়বে, পিছন থেকে এন্ট্রি হয় চ্যানিয়াং এর, যে তাকে শুট করে দেয়। তারপর এন্ট্রি হয় লিমুর। সে বলে আমি একে মারবো। লিমু তার টেন্টিকেল দিয়ে তাকে সার্জেন্ট কিমের থেকে দূরে সরিয়ে দেয়। সে তার হাত কেটে দেয়। ইয়ংহো বলে এখন তাহলে কি তুই আমাকে মারবি? তো চলো সবাই একসাথে মরি। এটা বলে সে চারিদিকে অ্যাসিড ছুটতে থাকে, আর সেখানে পুরো জায়গায় অ্যাসিড দিয়ে ভরে দেয়। এখানে সার্জেন্ট কিম উপরে চড়ে তাকে আটকানোর চেষ্টা করে। তারপর সে বাকিদের বলে যাও এখান থেকে।
লিমু এখানে নিজের বড় বড় টেন্টিকেল বের করে আর সেই বরফের দেওয়াল আর পার করে দেয় তার টেন্টিকেল। আর চ্যানিয়াং চিফ জি এর মেয়েকে বলে যাও তাড়াতাড়ি এখান থেকে। চ্যানিয়াং লিমুকে বলে আমাদেরকে একসাথে যাওয়া উচিত। লিমু বলে সময় নেই, জলদি যাও। সার্জেন্ট কিমও চিল্লায় তাড়াতাড়ি যাও। এরপর তারা দুজন লিমু টেন্টিকেলের উপরে চড়ে আর আস্তে আস্তে করে তারা অ্যাসিড থেকে বেঁচে বরফের দেওয়ালের কাছে পৌঁছে যায়। চ্যানিয়াং পিছনে ঘুরে তাকালে লিমু এখানে পুরো অ্যাসিডে ডুবে যাচ্ছিল। এদিকে ইয়ং হো চিল্লায়, যার জন্য সার্জেন্ট কিম তার মুখে বম ঢুকিয়ে দেয়। চ্যানিয়াং চিফ জি এর মেয়ে এমনটা দেখে বরফের দেওয়াল পার করে। সার্জেন্ট তাক ইয়ং হোকে দূরে ফেলে দেয়। লিমু তার টেন্টিকেল দিয়ে তাকে সেখানেই নিচে আটকে রাখে আর তার মুখের মধ্যে থাকা বম তার মাথা সহ ফেটে যায়। আর সার্জেন্ট তাক এক লাফ দিয়ে দেওয়ালের এদিকে চলে আসে। লিমু হয়তো এই বম ব্লাস্টে উড়ে যায় নাকি এখনো বেঁচে আছে বলা মুশকিল, কিন্তু ইয়ং হোর কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা স্যাংওয়ানকে দেখি যে সেখানেই একটা বডি খুঁজছিল। সে কি করলো, সে ক্যাম্পফায়ারের মধ্যে পুড়ে যাওয়া চিসিওকের বডিতে ঢুকে যায়। বাইরে আসে হাসতে হাসতে। মিস্টার লি বলে আচ্ছা এই ব্যাপার। তখনই সেখানে হিয়নসু আসে আর স্যাংওয়ানও তাকে মারতে আসে। তো হিয়নসু এখানে আবার তাকে আগুনের মধ্যে নিয়ে যায় আর তার মধ্যে নিজের উইংস ঢুকিয়ে দেয় আর তাকে আগুনে পোড়ানো শুরু করে। কিন্তু তখনই সেখানে স্যাংওয়ান চিসিওকের বডি ছেড়ে দেয়। হিয়নসু সেই জেলের পিছু নেয়। মিস্টার লি বলে তুই এভাবে তাকে মারতে পারবি না, কতক্ষণ এভাবে তার পিছু নিবি, সে বডি বদলাতেই থাকবে। হিয়নসু বলে সে যে বডিতেই যাবে আমি তাকেই মারবো। মিস্টার লি বলে কতজনকে মারবি? হিয়নসু বলে তো কি করব, অন্য কোনো রাস্তা আছে তোর কাছে? মিস্টার লি বলে হ্যাঁ আছে, আমি হলাম সেই রাস্তা, আমি তাকে নিজের বডি দেব, তারপর তাকে আগুনের মধ্যে ফেলে তাকে জ্বালিয়ে সেখানেই মেরে ফেলবো। হিয়নসু বলে তুই নিজের জীবন এভাবে শেষ করবি? মিস্টার লি বলে আমি বলছিলাম না আমার মৃত্যু অসম্ভব, আমি আবার জন্ম নেব কাকুনের মধ্যে গিয়ে। হিয়নসু বলে আমার বিশ্বাস হয় না। মিস্টার লি বলে এটাই একমাত্র রাস্তা, তোরও তো জীবন আছে, কতদিন আর এভাবে ছুটে বেড়াবি? এদিকে স্যাংওয়ান আবার সেই স্যাংগুকের পুড়ে যাওয়া বডিতে ঢুকে যায়। সে তাকে ঠিকও করে নেয় আর এদের সামনে আসে। মিস্টার লি আর হিয়নসু অবাক হয়ে যায়। মিস্টার লি তাকে মারতে যায় তো হিয়নসু বলে না আমি একে মারবো। তখন মিস্টার লি বলে না, যদি সে তোমার বডিতে চলে যায় তো তাকে মারা আরো মুশকিল হয়ে যাবে। স্যাংওয়ান বলে ঠিক বলেছিস, তোরা আমায় কখনোই মারতে পারবি না। তখনই হঠাৎ করে স্যাংগুয়ান অদ্ভুত আচরণ করা শুরু করে আর তার গালের মধ্যে স্যাংগুকের সেই ক্ষত চিহ্ন ভেসে ওঠে। এর মানে স্যাংগুক এখনো জীবিত আছে তার মধ্যে। স্যাংগুয়ান বলে কি হচ্ছে এসব? বলে 2 টাকার বেকার বডি, কি হচ্ছে এসব? এটা বলে সে নিচে পড়ে যায়। আমরা দেখি যে অবশেষে স্যাংগুক জেগে উঠেছে। স্যাংগুয়ান তার ভিতরে থাকা স্যাংগুককে বলে আমি মরলে তুইও মরবি, আর তুইও এমনটা চাস না, আমি এটা ভালো করে জানি, এই জন্যই তো তুই ভিতরে লুকিয়ে বসে আছিস। হিয়নসু এখানে তার আচরণ দেখে বুঝে যায় আর বলে সে এখনো জীবিত আছে, স্যাংগুক এখনো তার মধ্যে আছে। এখানে স্যাংগুয়ান স্যাংগুকের বডি কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে করতে পায় না, কারণ এভাবে বারবার বডি ট্রান্সফার করার ফলে তার শক্তি কমে গেছে। আর এই সুযোগ বুঝেই স্যাংগুক জেগে ওঠে। এখন সে নিজেকেই মারার চেষ্টা করে। সে স্যাংগুয়ানকে নিজের বডিতে আটকে রাখে, তাকে বাইরে বের হতেও দেয় না, আর আস্তে আস্তে করে আগুনের দিকে এগোতে থাকে। স্যাংগুয়ান এখানে তার মধ্যে থাকা স্যাংগুককে বলে যে না, তুই এমনটা করতে পারিস না, আমি জানি তুই বেঁচে থাকতে চাস, কিন্তু ভিতরে থাকা স্যাংগুক তার কোনো কথাই শোনে না। হিয়নসু এখানে স্যাংগুকের কথা মনে করে কি সে আগে কেমন ছিল। সে কথা কম বলতো, কাজ করতো বেশি। সে গ্রিন হোমে একটি মেয়েকে বাঁচাতে আসছিল, তারপর তো তার বন্ধুত্ব হয়ে যায় যে হিয়নের সাথে। তার যখন হিয়নসুর সাথে দেখা হয়, হিয়নসু তখন প্রথম মনস্টার হয়েছিল। তো স্যাংগুক তাকে ঘুষি মেরে তার হুঁশ ফিরিয়ে আনে, কিন্তু তখনই স্যাংগুকের উপর একটা অদ্ভুত মনস্টার হামলা করে দেয়, যার কোনো মুখই ছিল না, চেহারাই ছিল না তার। তারপর স্যাংগুক যখন সেই নার্সকে বাঁচানোর জন্য বিল্ডিং থেকে বের হয়েছিল, তো উইমিয়ং পিছন থেকে তাদের শুট করে দেয়, যার জন্য সেই নার্স সেখানেই মারা যায়। স্যাংগুক এখানে সেই নার্সের জন্য অনেক কষ্ট পেয়েছিল, যার বদলা সে এখন নেবে স্যাংগুয়ানকে মেরে, কারণ তখন উইমিয়ং এর বডিতে স্যাংগুয়ানই ছিল। সে উইমিয়ং এর বডি কবজা করেছিল, যার বদলা স্যাংগুক এখন নিজেকে শেষ করে নেবে। তো সে সোজা আগুনের ভিতরে যায়, আর সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে মিস্টার লি আর হিয়নসুর সামনে স্যাংগুক স্যাংগুয়ানকে পুড়িয়ে মারে এবং নিজেও পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ইসু হঠাৎ করে জেগে ওঠে আর সে ব্যথায় চিল্লাতে থাকে। তারপর আমরা দেখি যে চিফ জি যেখানে নিজেকে বন্ধ করে রেখেছিল সেই রাস্তা এখন খোলা,
এর মানে সেও এখান থেকে বেরিয়ে গেছে। এদিকে আমরা দেখি সার্জেন্ট তাক মানে যে এখন বরফের দেওয়াল হয়ে গেছে সে এখনো সেখানেই আছে। এদিকে সেই আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে আর তার পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে সেই অর্ধ মনস্টারগুলো যাদের ইস্যু মনস্টার বানিয়েছিল। এদিকে আমরা ফাদার পিটারকেও দেখি যে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এই স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। তারপর আমরা লিওনকে দেখি যে এখন একটা বাড়িতে আসে আর দরজা লক করে দেয়। ভিতরে এসে সে আয়নায় নিজেকে দেখে, নিজের চুল খোলে, তারপর সে বিছানায় গিয়ে বসে আর দেখতে দেখতে তারও নাক দিয়ে পানির মতো করে রক্ত বের হওয়া শুরু করে। তার মাথা ঘোরা শুরু করে, সে তার দাদার আওয়াজ শুনতে পায়। সে কান্না করা শুরু করে, মনে হচ্ছিল যেন সে তার পুরনো দিনকে অনেক মিস করছে। সে কান্না করতেই থাকে, সে তার ভাইয়ের কথা ভাবতে থাকে। অবশেষে তার নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর একটা ভ্রমের মধ্যে চলে যায় যেখানে তার ভাই এসে তার হাত ধরে। এতে লিওন তার দিকে তাকায় আর অনেক খুশি হয়ে যায়। সে আরো বেশি করে কান্না করা শুরু করে। তার ভাই বলে, তুই এখানে কেন বসে আছিস? তোকে আমি কতক্ষণ ধরে খুঁজছি জানিস? তুই বলেছিলাম না একসাথে থাকতে, তাহলেই আমরা সেফ থাকবো। এখনো কি রাগ করে আছিস? লিওন বলে, না ভাই। লিওন এটাও বলে, আমি জানি এই সব সত্য নয়, কিন্তু কেন জানি না আমার ভালো লাগছে। তারপর সে তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার ভাইও তাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে। এদিকে আমরা দেখি যে ভোর হয়ে গেছে। আমরা মিস্টার লি আর হিউনসুকে দেখি। হিউনসু এখানে সেই জায়গায় আসে যেখানে তারা লিওনের থেকে আলাদা হয়েছিল। মিস্টার লি বলে, ও তুই এই জায়গায় আসতে চাইছিলি? চলো তাহলে আমি আসি, বাই। হিউনসু বলে, তোমার কি খারাপ লাগেনি? মিস্টার লি বলে, খারাপ? হিউনসু বলে, এখানে যা হয়েছিল তার জন্য? মিস্টার লি বলে, না লাগেনি। হিউনসু বলে, দেখা গেলে এটাও ভালো, তুমি কিছু অনুভব করতে পাও না, এই জন্য তোমার কোনো কষ্ট হয় না। আমার মনস্টারকে মানুষ বানিয়ে দেওয়া তোমার কি এটা আমার জেদ মনে হয়? জানি না এখন লিওন কোথায় আছে। সে মিস্টার লিকে বলে, ধরো তুমি লিওন, তো তুমি এখন কোথায় হতে? মিস্টার লি বলে, এটা আমি জানি না, কিন্তু সে ফিরবে কোথায় সেটা আমি জানি, যেখানে আমার মতো বাকি নিও হিউম্যানরা আসবে যারা মনস্টার থেকে নিও হিউম্যান হয়ে গেছে। তো লিওনও নিও হিউম্যান হয়ে সেখানেই আসবে। এটা শুনে হিউনসু সেখান থেকে যাবে। সে বলে, জরুরি নয় যে সে সেখানেই আসবে, যদি তার আগে আমি তাকে পাই তো আমি তাকে মনস্টার থেকে মানুষ বানিয়ে দেব। মিস্টার লি বলে, তোমার যা ইচ্ছা। তারপর হিউনসু বলে, তুই শুধু বেশি দূর যাস না, কারণ তোকে লিওনের কাছে নিয়ে যেতে হবে আমার। মিস্টার লি বলে, খুঁজিনিস যদি খুঁজতে পাস। তখন হিউনসু বলে, তোকে তো যে কোনো জায়গা থেকে বের করতে পারবো আমি। এটা বলে হিউনসু এখান থেকে চলে যায়। মিস্টার লি এখানে কিছু ফিল করতে পায় না, কিন্তু কিছু একটা বুঝতে পায়। তখন সে তাদের ছোটবেলার ছবি তার পকেট থেকে বের করে। ছবি বের করে তার বাবা মা আর তার বোন লিওনকে দেখে। সে লিওনের কথা মনে করে এবং সে সেই দিনের কথাও মনে করে যেদিন তার নাক দিয়ে রক্ত বের হয়। সেই দিন সে সেই মুহূর্তে তার বাবা মা তার বোনকেই দেখছিল। এখানে মিস্টার লি বাচ্চা লিওনের স্মাইল দেখে নিজেই একটু স্মাইল দেওয়ার চেষ্টা করে, কিন্তু হয় না। তারপর সে ছবি পকেটে রেখে এখান থেকে চলে যায় নিজের পথে। তারপর সূর্য এখানে নিজের নতুন আলোর সাথে নতুন এক সকাল নিয়ে আসে, যেখানে আমরা সার্জেন্ট কিমকে দেখি যে দূর থেকে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল। এখানে সেফটি ক্যাম্প থেকে বের হওয়ার পর তারা এক নতুন জায়গায় আশ্রয় নিয়েছে। তারপর এখানে একটি ট্রাক আসে যেখানে অনেকগুলো লোক ছিল। এরা সেই লোকগুলোই যাদের ইস্যু মনস্টার বানিয়ে দিয়েছিল। সবাই এখানে ট্রাককে আসতে দেখে খুশি হয়ে যায়, কারণ সেখানে তারা খাবার দাবার জিনিসপত্রও এনেছিল। এদিকে হানি চিফ জি এর মেয়ে বাইরে আসে আর সেই ট্রাকের দিকেই তাকিয়ে আছে। সার্জেন্ট কিমও বাইরে আসে এবং তাদের বলে, আমি মানা করেছিলাম না বাইরে না আসতে। চিফ জি এর মেয়ে হানিকে বলে, তুই ভিতরে যা। হানি বলে, না তুই ভিতরে যা। তারা এটা নিয়ে লড়াই করা শুরু করে দেয়, কারণ সেই ট্রাকে যে চ্যানিয়াং ছিল, চ্যানিয়াংকে এরা দুজনেই অনেক পছন্দ করে আর তারা চ্যানিয়াংকে দেখার জন্যই লড়াই করছে। তারপর ট্রাক এখানে এসে থেমে যায় আর সেই ট্রাক থেকে সেই অর্ধ মনস্টাররা নামে যাদের ইস্যু মনস্টার বানিয়ে দিয়েছিল। কিন্তু হিউনসু এখন তাদের সবাইকে ঠিক করে দিয়েছে। হিউনসু কেইয়াংকে যেভাবে ঠিক করে দিয়েছিল সেইভাবেই এদের বাকি সবাইকেও ঠিক করে দিয়েছে হিউনসু। আর চ্যানিয়াংকে সাথে করে নিয়ে তাদের সবাইকে এখানে নিয়ে আসে এক এক করে। চ্যানিয়াংকে দেখতেই চিফ জিয়ের মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু হানি আসতে দেরি করে ফেলে। এই জন্য সে রাগ করে হিউনসুকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। তারপর সার্জেন্ট কিম এখানে আসে আর হিউনসুকে সাব্বাস বলে। হিউনসু বলে, থ্যাংক ইউ। চ্যানিয়াং বলে, শুধু এই কজনই বেঁচে ছিল, আমরা সবাইকে নিয়ে এসেছি। এখানে সব সার্ভাইভাররা একে অপরকে দেখে খুশি হয়ে যায়। তাদের মধ্যে হাসি কান্না দুটোই ছিল, যা দেখে হিউনসুও অনেক খুশি হয়ে যায়। সার্জেন্ট কিম বলে, থাকার জন্য কোনো জায়গা দেখেছো? চ্যানিয়াং বলে, আমি আশেপাশে তো এমন কোনো জায়গা দেখিনি, আমাদের এখান থেকে দূরে কোথাও গিয়ে দেখা উচিত। তখনই এখানে হানি এসে বলে, লিওনের কি হবে তাহলে? লিওন এই বোকা মেয়ে কোথায় যে চলে গেছে? তখন হিউনসু মিস্টার লি এর কথা মনে করে। সে বলেছিল লিওন সেখানেই যাবে যেখানে তার মতো নিও হিউম্যানসরা আসবে, যেখানে তার দাদা আছে।
হিয়নসু সার্জেন্ট কিমকে বলে, আমি জানি তাকে কোথায় পাওয়া যাবে। একটাই মাত্র জায়গা যেখানে সে যেতে পারে। যদি আমাদের যেতেই হয় তাহলে সেই জায়গার থেকে ভালো সুরক্ষিত জায়গা আর কোথাও নেই। এরপর এরা সব সার্ভাইভারদের নিয়ে রাস্তায় হাঁটা শুরু করে, সেই জায়গার দিকে এগোতে থাকে যেখানে হাঁটতে হাঁটতে সূর্য প্রায় নেমেই এসেছিল। তারা হাঁটতেই থাকে। কিছু দূর গিয়ে তারা অদ্ভুত মানুষদের দেখতে পায়, যারা কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে ছিল আর আকাশের দিকে তাকিয়ে ছিল। আর আমরা বুঝতে পাই যে এরা সবাই নিও হিউম্যানস, আর এটাই হলো সেই সুরক্ষিত জায়গা। এখানে সার্জেন্ট তাকোস বাকি সবাই দাঁড়িয়ে পড়ে। সামনে ছিল নিও হিউম্যানস, অপর দিকে ছিল মানুষ। সব নিও হিউম্যানসরা অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়েছিল। কোনো রিয়াকশন, কোনো কথা, কিচ্ছু ছিল না, শুধু ছিল নিস্তব্ধতা আর একটা শান্তি। এখানে চারিদিকে নিও হিউম্যানস ছড়িয়ে ছিল, যারা মনস্টার হয়ে গেছিল। বেশিরভাগই এখন নিও হিউম্যানস হয়ে গেছে। এদিকে চ্যানিয়াং আমাদের বলে, সেই দিন আমাদের সম্মুখীন হতে হয়েছিল কিছু নিও হিউম্যানসদের সাথে। তাদের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে অনেক সময় লেগে যায়। এখনও অনেকেই আছে যারা তাদের সাথে থাকতে চায় না, কিন্তু তারা এটাও জানে যে যতক্ষণ আমরা এদের সাথে থাকব ততক্ষণ আমরা মনস্টারদের থেকে সুরক্ষিত থাকব। কারণ এদের উপর মনস্টার হামলা করে না, কারণ এরা মনস্টারদেরকে বুঝতে পায়, তাদের সাথে কথাও বলতে পায়। অনেকেই ইনফেক্টেড হয়, নাক দিয়ে রক্ত পড়ে, কিন্তু এখন এই সব নর্মাল হয়ে গেছে। এদের সাথে থাকতে থাকতে আমরা একে অপরকে সাহায্য করছি। কেউ মনস্টার হওয়ার পর নিও হিউম্যান হয়ে যায়, কেউ নিজের ভিতরে থাকা মনস্টারকে 15 দিন নিজের মধ্যে আটকাতে পারলে সে স্পেশাল ইনফেক্টি হয়ে যায়। এখানে আমরা ইসু আর গিয়ংসুকেও দেখি, কিন্তু এখানে ইসু অনেক বড় হয়ে গেছে, কারণ তার জন্ম কিছু অদ্ভুত পাওয়ারের সাথেই হয়েছিল, যার জন্য সে দ্রুত বড় হচ্ছে। কিন্তু গিয়ংসু এখনও সেই বাচ্চাই আছে, আর হিয়ংসু তাকে ঠিক করে দিয়েছিল। এরপর আমরা গ্রিন হোম নামের সেই বিল্ডিংয়ের ছাদে আসি, যেখান থেকে এই কাহিনী শুরু হয়েছিল। হিয়নসু সেই বিল্ডিংয়ের ছাদে আসে, যেখানে সে বলে, আমি সবাইকে তো ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু তবুও। তখনই তার পিছনে মিস্টার লি এসে বলে, আশা এখনও বাকি আছে। তারপর তারা দুজন উপরে তাকায়, আর উপরে দাঁড়িয়ে ছিল লিউন, যে এখন নিও হিউম্যান হয়ে গেছে। মিস্টার লি বলে, জীবন নিজের গতিতে চলছে, আমরা সবাই ঠিক হওয়ার অপেক্ষা করছি, কিন্তু শুকরিয়া আদা করি কি আমাদের মাথার উপর ছাদ আছে, আর যে জায়গা আমাদের আশ্রয় দিয়েছে সেই জায়গাটির নাম হলো সুইট হোম। এরই সাথে বন্ধুরা, হিয়নসু আর মিস্টার লিয়ের একটা সুন্দর স্মাইল দিয়ে এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। দি এন্ড। সিজন 3 এর সাথে এই সিরিজটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়, আর এর সিজন 4 আসবে না। এখানেই এই সুইট হোম সিরিজটির কাহিনী শেষ হয়ে যায়। তবুও নিজের বেস্টটাই উপস্থাপন করার চেষ্টা করেছি। মানছি আমি লেট হয়ে গেছি, তবুও শুকর আদায় করছি যে তোমরা আমার পাশে আছো। আমিও মিস্টার লি আর হিয়নসুর মতোই তোমাদের সবাইকে একটা সুন্দর স্মাইল দিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। বি হ্যাপি, টেক কেয়ার।